প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরের সমন্বয় এবং নিয়ন্ত্রণ অধ্যায়টা নিয়ে। তো আমি আগেই বলে রাখি যে আমাদের টার্গেট হচ্ছে তোমাদের আগে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলোকে শেষ করা, দেন আমরা আবার শর্ট সিলেবাসের মধ্যে পড়াগুলোকে পড়বো। তো তোমরা সেম ভাবেই পড়ালেখাটাকে গুছায় রাখো। তোমরা যারা অনেকেই আসছো, যারা হচ্ছে কি শর্ট সিলেবাসের বাইরে পড়ো নাই 2 বছর, কিন্তু সামনে মেডিকেল পরীক্ষা, এই মেডিকেল পরীক্ষায় কিন্তু তোমার ভর্তি পরীক্ষা কিন্তু অবশ্যই ফুল সিলেবাস থেকেই প্রশ্ন আসবে। তো তোমার উচিত প্রথমে ফুল সিলেবাসের পড়াগুলো আগে শেষ করা, অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আছে এগুলোকে পড়ে শেষ করা, দেন তুমি প্রথম থেকে আবার শুরু করবা। ঠিক আছে? তো আমরা শুরু করি। আজকের অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক বড় একটা অধ্যায়, এজন্য এই অধ্যায়টাকে আমরা 2টা ক্লাসে ভাগ করব। আমরা আজকে চোখ পর্যন্ত আলোচনা করব, দেন হচ্ছে কান এবং হচ্ছে আমাদের কি বিভিন্ন ধরনের হরমোন নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। তো প্রথমেই আসি আমরা সমন্বয় এবং নিয়ন্ত্রণ অধ্যায়টার অর্থ, অধ্যায়ের নামের অর্থ বুঝি। তাহলে কি বলতে সমন্বয় কি? সমন্বয় জিনিসটা হচ্ছে এরকম, ধরো তোমার একটা উদাহরণ দেই, যে ধরো তুমি হচ্ছে কি করতেছো, খাচ্ছ, খাওয়ার সাথে সাথে তোমার যে এই খাবারটা পাকস্থলে ক্ষুদ্রান্তে বিভিন্ন জায়গায় পরিপাক হয়। পরিপাক হইলেই হবে না, এই পরিপাকৃত খাদ্যটাকে আবার শোষণ করা লাগবে। খালি শোষণ করলে হবে না, কোষের ভিতরে গিয়ে শক্তি উৎপাদন করা লাগবে, যেই শক্তিটা পরবর্তীতে আমরা বিভিন্ন কাজে ব্যয় করি। ঠিক আছে কিনা? তাহলে দেখো, এই যে আমরা কাজ করার সময় আমাদের প্রত্যেকটা অঙ্গ একটা আরেকটার সাথে নিজেদের একটা কি রাখতেছে, কানেকশন বজায় রাখতেছে, বা একটার কাজ আরেকটা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই ধরনের জিনিসটাকেই বলতেছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ। এই জন্য তোমরা দেখো মেডিকেলে কিন্তু সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট বুঝবা আর যেই লাইনটা থেকে এমসিকিউ আসবে সেটা তুমি সুন্দর মতো করে দাগায় রাখবা। তাহলে দেখো আমরা সমন্বয় কি বললাম, বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকেই আমরা কি বলতেছি, সমন্বয়। এই সমন্বয় 2 ভাবে নিয়ন্ত্রিত হয়, একটা স্নায়বিক সমন্বয় আর এটা হচ্ছে কি রে, আমাদের রাসায়নিক সমন্বয়। তুমি দেখো আমরা এখন যদি বলি যে সমন্বয় ক্রিয়াটা কয়ভাবে নিয়ন্ত্রিত হয়, 2 ভাবে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? প্রাণীদেহে 2টি সমন্বয়কারী তন্ত্র আছে, যার মধ্যে একটা হচ্ছে রাসায়নিক সমন্বয় আর একটা যেটা সমন্বয় তন্ত্র বা স্নায়ুতন্ত্রের মাধ্যমে সমন্বয়। তাহলে আমাদের যে নিউরন, মস্তিষ্ক, এগুলা দিয়ে আমরা যে জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতেছি সেটাকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে সমন্বয়, এবং হরমোন এবং বিভিন্ন এনজাইমের সাহায্যে যে নিয়ন্ত্রণটা তাকে বলতেছি আমরা কি, রাসায়নিক সমন্বয়। ঠিক আছে? এবার চলে যাও আমরা স্নায়বিক সমন্বয়ে চলে যাই। হ্যাঁ, স্নায়বিক সমন্বয় কাকে বলা হচ্ছে? তাহলে আমরা আগেই বললাম স্নায়ুতন্ত্রের মাধ্যমে যে সমন্বয়টা তাকেই বলতেছি আমরা কি, স্নায়বিক সমন্বয়। ঠিক আছে? এখন আমাকে জানতে হবে স্নায়ুতন্ত্র কি। এই স্নায়ুতন্ত্র তোমরা জানো যে আমাদের নিউরন এবং নিউরন সমন্বিত যে অঙ্গগুলো আছে তার মাধ্যমে যে নিয়ন্ত্রণটা তাকে বলে স্নায়বিক সমন্বয়। তাহলে স্নায়ুতন্ত্র কি? তাহলে মনে রাখতে হবে আমাদের দেহে অনেকগুলা অঙ্গ মিলে একটা তন্ত্র গঠিত হয়। ঠিক এরকম আমাদের কিছু নিউরন এবং আরো কিছু নিউরন রিলেটেড অঙ্গ মিলে একটা তন্ত্র আছে যেটা পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় সাহায্য করে। এই যে ধরো আমাকে এখন ঠান্ডা লাগতেছে বা গরম লাগতেছে, একটু পরে আমি রাগে যাচ্ছি, ঠিক আছে কিনা, আমি মেডিকেলে চান্স পাই তখন কত খুশি ছিলাম, এই যে বলছে এই জিনিসগুলো আছে কি, যারা বিভিন্ন উদ্দীপনায়, এটা বাহ্যিক হোক অথবা অভ্যন্তরীণ হোক, বাহ্যিক অভ্যন্তরীণ যে কোনো উদ্দীপনায় সাড়া দেয়, সেই তন্ত্রটাকে বলতেছি আমরা কি, স্নায়ুতন্ত্র। লেখা আছে নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে দেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে দৈহিক বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সামঞ্জস্য রক্ষা করে, দেহকে পরিচালনা করে, তাকেই বলা যায় স্নায়ুতন্ত্র। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। স্নায়ুতন্ত্র ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে তৈরি। আমরা সবাই জানি আমাদের ভ্রূণীয় স্তর কয়টা, 3টা, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং হচ্ছে কি এন্ডোডার্ম। এই 3টা তন্ত্রের কয়টা স্তর আছে, ভ্রূণীয় স্তর 3টা। তার মধ্যে এই অ্যাক্টোডার্ম থেকে মূলত তৈরি হয় কোনটা, আমাদের স্নায়ুতন্ত্র। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। এখন দেখো স্নায়ুতন্ত্রের কাজ। স্নায়ুতন্ত্রের কাজটা অতটা ইম্পর্টেন্ট না, তুমি একবার জাস্ট মেইন পয়েন্টগুলো লিখবা। বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেওয়া, যেমন যে বললাম ঠান্ডা গরম, তারপরে কাজের মধ্যে সমন্বয় করা, একটা কাজের অঙ্গের সাথে আরেকটা কাজের অঙ্গের সমন্বয়। ঠিক আছে? ঠিক আছে, দেহের সাম্যাবস্থা বজায় রাখা, এগুলো তোমরা পড়ে নিবা। সংবেদী অঙ্গগুলো কার্যকর করা, তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন কাজের সম্পর্কিত। এবার চলে যাবো আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন। ঠিক আছে? তো মাথায় রাখতে হবে স্নায়ুতন্ত্র মূলত 2 ধরনের উপাদান দ্বারা গঠিত, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে কি রে, নিউরোগ্লিয়া। এমসিকিউতে যদি প্রশ্ন আসে স্নায়ুতন্ত্রের গাঠনিক উপাদান কয়টা, তখন তোমাকে বলে 2টা, একটা হচ্ছে নিউরন আর একটা কি, নিউরোগ্লিয়া। আর যদি বলা হয় গঠন এবং কার্যকর একক কোনটা, তখন তুমি বলবা নিউরন। তাহলে আমরা প্রথমে আসি নিউরন পড়ি। নিউরন কি? মনে রাখতে হবে স্নায়ুতন্ত্রের
গঠন এবং কার্যকরী একককে বলা হচ্ছে কি নিউরন। এবং একটা নিউরনের প্রধানত কয়টা অংশ নিয়ে গঠিত? দুইটা, একটা কোষ দেহ বা সোমা আর প্রলম্বিত অংশ বা নিউরাইট। ঠিক আছে, কোষ দেহ বা সোমা আর একটা প্রলম্বিত অংশ নিউরাইট। এর প্রথমে আসি কোষ দেহ। তাহলে ধরো আমি একটা ছবির মাধ্যমে দেখাই, তাহলে এই জায়গাতেই দেখাচ্ছি। এই যে এরকম একটা নিউরনের অংশ আছে, এই নিউরনের যে এই অংশটুকু আছে এই অংশটুকুকে বলতেছি আমরা কি কোষ দেহ। এটাকে আমরা কি বলতেছি কোষ দেহ। তবে এগুলা পড়তে পারো, ব্যাস ট্যাস মুখস্থ রাখার কোনো দরকার নাই, তারপরে একবার দেখতে পারো। আর কোষ দেহের ভিতরে কি কি থাকে? প্লাজমা মেমব্রেন মানে কোষের বাইরে একটা আবরণ আছে, সাইটোপ্লাজম এবং কি থাকে নিউক্লিয়াস, এবং সাইটোপ্লাজম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মুক্ত পলিরাইবোজোম মিলে একটা নিসল দানা গঠন করে। ঠিক আছে, কি গঠন করে? নিসল দানা। এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে নিসল দানা কোথায় পাওয়া যায়, তখন তো বললে কোষ দেহতে। ঠিক আছে, এছাড়াও এতে বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া গোলজি বস্তু এবং বিভিন্ন নিউরোফিলামেন্ট থাকলেও একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে কি সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল থাকে না। আর এই জন্য নিউরনের কখনো কোষ বিভাজন ঘটে না। নিউরনের কোষ বিভাজন ঘটে না, কোষ বিভাজন ঘটে না। অর্থাৎ আমরা ভ্রূণী অবস্থায় মায়ের গর্ভে থাকাকালীন সময় যতগুলো নিউরন ছিল, ঠিক আমার এখনো ততগুলাই নিউরন আছে, জাস্ট আকারে তারা বৃদ্ধি পাইছে মাত্র। তাহলে এমসিকিউতে মনে রাখবা সেন্ট্রিওল থাকে না বলে আমাদের নিউরন কখনো কোষ বিভাজিত হয় না। এবার যদি আমরা যাই প্রলম্বিত অংশগুলা, প্রলম্বিত অংশ বা নিউরন আমাদের দুই প্রকার, একটা আছে ডেনড্রন আর একটা আছে কি রে এক্সন। তা ডেনড্রনটা তুমি একটু পরে দেখাই দিব, আমরা এখানে ছবির মাধ্যমে পড়া ট্রাই করি। ঠিক আছে, এই জায়গায় আমাদের একটা ছবি। ঠিক আছে, এই যে নিউরনের একটা গঠন, এই অংশটুকু আমরা কি বলতেছি কোষ দেহ। এই অংশটুকু আমরা কি বলতেছি কোষ দেহ। কোষ দেহ থেকে কতগুলা ছোট ছোট শাখা বা লম্বা তন্তুর মতো অংশ তৈরি হয়, যাদেরকে বলতেছি আমরা নিউরাইট। নিউরাইট কয় প্রকার? দুই প্রকার। এই যে ছোট ছোট শাখাযুক্ত অংশগুলো হলো ডেনড্রন, এবং ডেনড্রনের শাখাগুলোকে বলা হয় কি ডেনড্রাইট। ওকে, এবং আমাদের এই যে একটা লম্বা সুতার মতো অংশ আছে না, এই লম্বা সুতার মতো অংশটাকে বলতেছি আমরা কি রে এক্সন। আর একটা কথা মনে রাখবা, কোষ দেহ যেই জায়গা থেকে এক্সন তৈরি হয় তার নাম হচ্ছে এক্সন হিলক। তার নাম কি? এক্সন হিলক। কোষ দেহের যে অংশ থেকে এক্সনের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি এক্সন হিলক। এবং এক্সন অনেক লম্বা। এই এক্সন গুলা, দাঁড়াও একটা জিনিস বোঝানো উচিত ছিল, আর একটু উপরে নেই ছবিটা। ঠিক আছে, আর একটু উপরে নিলাম। তাহলে আমরা একটু আগে কি বলছি, যেখান থেকে এক্সন তৈরি তার নাম কি এক্সন হিলক। এক্সন হিলক। ঠিক আছে, এখন দেখো এই এক্সনের উপরে দুইটা আবরণ থাকে। কয়টা আবরণ থাকে? দুইটা। প্রথমে দেখো লেখা আছে যে সোয়ান কোষ দ্বারা গঠিত, চাপা সোয়ান কোষ দ্বারা নির্মিত একটা আবরণ আছে যার নাম হচ্ছে নিউরোলেমা। তাহলে এই যে বাইরে একটা আবরণ আছে, এই বাইরের আবরণটার নাম হচ্ছে কি নিউরোলেমা। এই যে নিউরোলেমা। ঠিক আছে, এখন এই নিউরোলেমা আবরণের ভিতরে আরেকটা প্রোটিন এবং ফ্যাট নির্মিত, মনে রাখবা খুবই এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রোটিন এবং ফ্যাট নির্মিত আরেকটা স্তর আছে যার নাম হচ্ছে মায়োলিন শীথ। ঠিক আছে, মায়োলিন শীথ তাহলে কি দ্বারা গঠিত? প্রোটিন এবং ফ্যাট দ্বারা। আর এই জন্য এটা হচ্ছে চকচকে দেখায়। ঠিক আছে, তাহলে নিউরোলেমা কোন কোষ দ্বারা গঠিত? সোয়ান সেল কোষ দ্বারা গঠিত। আর আমাদের মায়োলিন শীথ কি দ্বারা গঠিত? প্রোটিন এবং ফ্যাট দ্বারা গঠিত, মনে রাখবা। ঠিক আছে, এবং দেখবা মাঝে মধ্যে এই হচ্ছে মায়োলিন শীথ গঠিত হয় না। আর যেই জায়গায় মায়োলিন শীথ থাকে না, যেই জায়গায় মায়োলিন শীথ থাকে না তাকেই বলতেছি আমরা রেনভিয়ারের পর্ব। যেই জায়গায় মায়োলিন শীথ থাকে না তাকে বলতেছি আমরা কি রেনভিয়ারের পর্ব। ঠিক আছে, এই যে দেখো লেখা আছে এখানে মায়োলিন শীথ থাকে না এবং একে বলা হচ্ছে রেনভিয়ারের পর্ব। এবং অনেক সময় এক্সনের পার্শ্বদেশ থেকে যে শাখা সৃষ্টি হয় সেগুলোকে কোল্যাটারাল শাখা। দেখো এই শেষ প্রান্তে এদিকে একটা শাখা গেছে, এই একটা শাখা গেছে, এদেরকে বলতেছে কোল্যাটারাল শাখা। ল্যাটারাল মানে কি সাইডে। ঠিক আছে, এবং কোল্যাটারাল শাখার প্রান্তে যারা ছোট ছোট কতগুলো শাখা আছে না, এই শাখাগুলোর নাম হচ্ছে টেলোডেনড্রিয়ন। এগুলাকে কি বলা হয়? টেলোডেনড্রিয়ন। আর টেলোডেনড্রিয়নের মাথার দিকে একটা স্ফীত অংশ আছে। কি আছে? স্ফীত অংশ আছে যার নাম হচ্ছে সিনাপটিক নব। যার নাম কি? সিনাপটিক নব। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এখানে অনেক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, লাস্টে একটা লাইন দেখো, যে দেখো কোল্যাটারাল শাখা সাধারণত একজনের শেষ প্রান্তে বিভক্ত হয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা সৃষ্টি করে সেগুলোকে টেলোডেনড্রিয়া বলা হয়। এবং টেলোডেনড্রিয়ার শেষ প্রান্তে স্ফীত অংশকে বলা হয় কি সিনাপটিক নব। আর একজনের লম্বায় প্রায় কত মিটার হতে পারে? 1 মিটার লম্বা, এবং সমস্ত দীর্ঘ স্নায়ুতন্তুকে কি বলে? স্নায়ু বলে। ঠিক আছে, এবার আসি আমরা কি নিউরনের প্রকারভেদ। নিউরনকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি করতে পারি? বিভিন্ন ক্যাটাগরিতে
ভাগ করতে পারি। ঠিক আছে, প্রথম ক্যাটাগরি যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি প্রলম্বিত অংশের সংখ্যার উপর ভিত্তি করে 5 প্রকার: ইউনিপোলার বা এক মেরু, বাইপোলার বা দ্বিমেরু, সিউডো ইউনিপোলার বা ছদ্ম মেরুযুক্ত, বহু মানে মাল্টিপোলার, আর হচ্ছে অ্যাপোলার। ঠিক আছে, বা মেরুবিহীন। আর কাজের প্রকৃতির উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করছি, 3 ভাগে ভাগ করছি: সংবেদী, চেষ্টীয়, মিশ্র। এবং সংবেদন পরিবারের উপর অন্তর্মুখী, বহির্মুখী এবং অন্ত নিউক্লিয়ার। এগুলা সম্পর্কে এখন আমরা বিস্তারিত যাই। প্রথমে আসি প্রলম্বিত অংশের সংখ্যার উপর ভিত্তি করে আমরা কতগুলা ভাগে ভাগ করছি, কয়েকটা প্রকারে ভাগ করছি। দেখো লেখা আছে ইউনিপোলার বা এক মেরু যুক্ত। ঠিক আছে, তাহলে দেখো ইউনিপোলার মানে কি হচ্ছে বলতো? ইউনি মানে এক, আর পোলার মানে হচ্ছে মেরু। অর্থাৎ যে সকল নিউরনের কোষ দেহ থেকে জাস্ট একটা একজন অথবা একটা ডেনড্রন তৈরি হয় তাকেই বলা হচ্ছে কি ইউনি। আগেই বলছি ইউনি মানে এক, তার মানে এখানে কোষ দেহ থেকে মাত্র একটা একজনের সৃষ্টি হয়। দেখো কোষ দেওয়া থেকে একটি মাত্র প্রলম্বিত অংশ সৃষ্টি হয়, যা পরে দুটি শাখায় বিভক্ত হয়ে একটি ডেনড্রাইট এবং অন্যটি এক্সনে পরিণত হয়। এখন এগুলা কি পড়বা তুমি? এখান থেকে পড়তে হবে ইউনিপোলারের উদাহরণ কি। তোমাকে মাস্ট এই যে অংশটুকু মনে রাখতে হবে যে মেরুদণ্ডী প্রাণীদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কোন ধরনের থাকে, নিউরন থাকে, ইউনিপোলার। মেরুদণ্ডী প্রাণীদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এগুলা মূলত কোন প্রকৃতির হয়? সেন্সরি, অর্থাৎ তারা সেন্সকে শুধুমাত্র মস্তিষ্ক অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে পরিবহন করবে। এবার দেখো বাই মানে কি রে? দ্বি। পোলার মানে হচ্ছে মেরু। তাহলে মনে রাখতে হবে যখন যে একটা কোষ দেহ থেকে দুইটা আমাদের শাখার সৃষ্টি হয়, ঠিক আছে, বা দুইটা মেরু একজন অথবা ডেনড্রন সৃষ্টি হয়, তাদেরকে বলতেছি আমরা কি রে? বাইপোলার। দেখো লেখা আছে কোষ দেহ থেকে সৃষ্ট প্রলম্বিত অংশের সংখ্যা দুইটি। কয়টি? দুইটি, যার মধ্যে একটি থাকবে ডেনড্রাইট, অন্যটি থাকবে কি রে? একজন। এবং মানব ভ্রূণের কোথায় পাওয়া যায় এটা? মানব ভ্রূণের সব ধরনের কোষ হচ্ছে কি রে? বাইপোলার। কোথায়? মানব ভ্রূণের সব ধরনের নিউরনই হচ্ছে কি? বাইপোলার। পরবর্তীতে ইউনিপোলার এবং মাল্টিপোলার নিউরনে পরিণত হয়। এছাড়াও আমরা কোথায় পাবো? রেটিনা, কক্লিয়া এবং নাকে। হ্যাঁ, কোথায় পাবো? তাহলে 4 জায়গায় পাচ্ছি। একটা হচ্ছে মানব ভ্রূণের সব ধরনের আমাদের স্নায়ু হচ্ছে কি বাইপোলার, এছাড়া আমরা রেটিনা, কক্লিয়া এবং নাকে এই ধরনের নিউরন পাই। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো সিউডো ইউনিপোলার। সিউডো মানে কি বলতো? সিউডো মানে মিথ্যা বা ছদ্ম বা ছদ্মবেশ যেটাকে বলা হয়। সিউডো শব্দটা তো কি? মিথ্যা বা ছদ্ম। ইউনিপোলার মানে কি? এক মেরু। অর্থাৎ সিউডো ইউনিপোলারের ক্ষেত্রে যে জিনিসটা বোঝানো হয়, আমরা যদি ছবিতে চলে যাই, দেখো ছবিতে যদি দেখি সিউডো ইউনিপোলার গুলো কেমন হয়। সিউডো ইউনিপোলার গুলো হচ্ছে এরকম। ধরো এটা একটা হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহ থেকে নরমালি দুই দিক থেকে দুইটা কি তৈরি হয়েছে? আমাদের মেরু বা আমাদের প্রলম্বিত অংশ তৈরি হয়েছে। বাট এদের মধ্যে একটা রোটেশন হয়। কি হয়? রোটেশন হওয়ার কারণে তারা এইবার দুইজনে মিলে আমাদের একটা জায়গায় এসে মিলিত হয়ে এদিকে একটা এক্সন অথবা এদিকে একটা ডেনড্রন তৈরি করছে। তো এখানে দেখতে মনে হচ্ছে যে সে একটা জায়গা থেকে তৈরি হয়েছে, কিন্তু তার কিন্তু শাখা কয়টা? আসলেই দুইটা। ঠিক আছে, তো লেখা আছে প্রাথমিক অবস্থায় দুটি প্রলম্বিত অংশ থাকে যা বৃদ্ধির সাথে সাথে মিলিত হয়ে একটিতে পরিণত হয়। প্রাথমিক অবস্থায় দুইটা থাকে, বাট বয়স বৃদ্ধির সাথে সাথে দুইটাই মিলিত হয়ে একটাতে পরিণত হয়। এটা দেখতে ইউনিপোলার হলেও এটা আসলে প্রকৃতপক্ষে কি? বাইপোলার। ঠিক আছে, সরি, এটা হচ্ছে কি? বাইপোলার। ঠিক আছে, বাইপোলার। তার মানে এই জন্য দেখতে ইউনিপোলার হইলেও আসলে কয় পোলার? বাইপোলার। এই জন্য তাকে বলা যায় সিউডো মানে ছদ্মবেশ। কোথায় পাওয়া যায়? দেখো স্পাইনাল গ্যাংলিয়া এবং কোরোটিক স্নায়ুর গ্যাংলিয়া। তাহলে দেখো গ্যাংলিয়া মানে কি? যেখানে স্নায়ু অনেকগুলো স্নায়ু এক জায়গায় মিলিত থাকে, এটাকে বলে গ্যাংলিয়া। তাহলে দেখো এটা মনে রাখতে পারো, সিউডো ইউনিপোলার। দেখো তো আমরা সবাই বলি না যে যে গ্যাং মানে কি? অনেকগুলা লোক একসাথে যখন কোনো একটা গঠন করে, ঠিক আছে, কিশোর গ্যাং দেখছো না? তারা নরমালি ছদ্মবেশ অবস্থায় থাকে। তাহলে ছদ্ম পাওয়া যায় শুধুমাত্র কোথায়? গ্যাংলিয়াতে। ঠিক আছে, তাহলে এইভাবে মনে রাখবা ছদ্মবেশী গ্যাং। ঠিক আছে, ছদ্মবেশী গ্যাং তাহলে কি? স্পাইনাল গ্যাংলিয়া এবং কোরোটিক গ্যাংলিয়াতে আমরা ছদ্মবেশী বা সিউডো ইউনিপোলার পাবো। এবার দেখো মাল্টিপোলার। মাল্টিপোলারের ক্ষেত্রে আমরা যেটা ছবি আঁকলাম যে তার একজন একটা থাকলেও তার কি থাকবে? ডেনড্রন থাকবে অসংখ্য। ডেনড্রন থাকবে কি রে? অসংখ্য। এটাকে বলতেছি আমরা কি? মাল্টিপোলার। ঠিক আছে, লেখা আছে কোষ দেহের প্রলম্বিত অংশ থাকে, এগুলোর একটি একজন অনেকগুলো ডেনড্রন থাকে। কোথায় পাওয়া যায়? মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কোথায় পাওয়া যাবে? মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে। আর এ মানে কি? মানে গ্রিক শব্দ এ। এই এ মানে নাই, অর্থাৎ যে সকল নিউরনের কোনো কি নাই রে? শুধুমাত্র কোষ দেহ আছে কিন্তু তাদের কোনো কি নাই, আমাদের একজন বা ডেনড্রন থাকে না, তাদেরকেই বলছি অ্যাপোলার। কোথায় পাওয়া যায়?
সেরিব্রাল হেমিস্ফিয়ারের বাইরের স্তর এবং চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে এটা পাওয়া যায়। তাহলে এটা ঠাড়া মুখস্থ করে ফেলবা কোনটা কি এবং তার কোথায় পাওয়া যায়, মানে উদাহরণগুলা। এবার আসি আমরা কাজের প্রকৃতির উপর ভিত্তি করে তিন ধরনের, এটা সংবেদী, চেষ্টীয় বা আজ্ঞাবাহী, মিক্সড বা মিশ্র। ঠিক আছে, তাহলে দেখো সংবেদী বা সেন্সরি কাকে বলা হয়, এটা মুখস্থ করার কিছু নাই। তুমি দেখো সেন্স, তোমাকে একটা পিঁপড়ায় কামড় দিছে অথবা তোমার একটা কুত্তায় কামড় দিছে, তোমার যেখানে ব্যথা লাগলো, এই ব্যথার অনুভূতিটা আমার এখান থেকে শুরু করে মস্তিষ্কে পাঠানোর দায়িত্ব যায় যে স্নায়ুটা, তাকেই বলতেছি আমরা কি রে, সংবেদী বা সংজ্ঞাবাহী বা সেন্সরি। তাহলে দেখা আছে বিভিন্ন প্রান্তের গ্রাহক অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনা কোথায় নিয়ে যায়, নিউরনের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে, অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে নিয়ে যায়। আর চেষ্টীয় আমরা কাকে বলতেছি, চেষ্টীয় উল্টাটা বা আজ্ঞাবাহী। ধরো তোমরা হিন্দিতে একটা শব্দ আছে, হিন্দিতে আজ্ঞা মানে কি, আদেশ দেওয়া। তাহলে ধরো এখানে আমাকে পিঁপড়ায় কামড় দিছে, আমার প্রথমে সেন্সরি আমার মস্তিষ্কের হেড অফিসে পাঠাইলো, হেড অফিস বলে চোখ তুমি গিয়ে দেখো কি হয়েছে, চোখ দেখলো আমার কি হয়েছে এখানে পিঁপড়া কামড়ে, তখন চোখ বললো যে আমার পিঁপড়ায় কামড় দিয়েছে, তখন মাথা কি বললো, মস্তিষ্ক বললো এই হাত গিয়ে পিঁপড়ায় সরাই ফেলো, এই তখন হাত আমার কি সরাই ফেলো। এই মস্তিষ্ক থেকে হাতকে কাজ করার জন্য আদেশ দিল যে নিউরনটা, তাকেই বলতেছি আমরা কি রে, আজ্ঞাবাহী বা চেষ্টীয় বা মোটর নিউরন। আর যে সকল নিউরন একসাথে দুইটা কাজ করতে পারে, সেন্সও পরিবহন করে আজ্ঞাও পরিবহন করে, তাদেরকেই বলতেছি আমরা কি রে, মিক্সড বা মিশ্র। ওকে, এবার চলে যাব আমাদের আগের পড়ায় চলে যাই, ওই জায়গায় বইটাতে চলে যাই। এইবার দেখো আমরা কি বললাম, কাজের প্রকৃতির উপর ভিত্তি করে আর সংবেদন পরিমাণের উপর ভিত্তি করে তিন প্রকার, সেম অন্তর্মুখী, বহির্মুখী, আমরা অন্তর্নিউক্লিয়ার। অন্তর্মুখী মানে বুঝোই বিভিন্ন অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে নিয়ে যায়, আর বহির্মুখী কি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে অঙ্গের দিকে সংবেদন নিয়ে যায়। আর লাস্ট হচ্ছে দুইটাই কাজ করে, এটা পড়ার দরকার নাই। এইবার আসি আমরা নিউরোগ্লিয়া, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ টপিক, যেটাই বলো ভেরি ভেরি মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এখান থেকে তুমি কি করবা, নিউরোগ্লিয়া কি এটা বুঝতে হবে, দেন প্রত্যেকটা নিউরোগ্লিয়ার প্রকারভেদ এবং কোনটার কাজ কি। এখন প্রথমে আসি নিউরনের যে যোজক টিস্যু দ্বারা সুরক্ষিত থাকে তাকেই বলা হচ্ছে কি, নিউরোগ্লিয়া, অথবা ইংরেজিতে আমরা বলি সাপোর্টিং সেল অফ নিউরন। নিউরনের কাজকে সহযোগিতা করার জন্য এবং নিউরনকে সুরক্ষিত রাখার জন্য তার আশেপাশে কতগুলো কোষ আছে, তাদেরকে আমরা কি বলতেছি, নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়াকে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করি, চার ভাগে। কয় ভাগে, চার ভাগে। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। নিউরোগ্লিয়া কয় প্রকার, চার প্রকার। নামগুলোকে পড়ে নাও, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এবং কি ইপেনডাইমাল কোষ। এখন এগুলা কে কি কেমন তার প্রকৃতি তোমাদের জন্য নট ম্যাটার, তোমাকে বুঝতে হবে বা মুখস্থ করতে হবে। এটা অ্যাস্ট্রোসাইটের কাজ কি, দেখো লেখা আছে, এরা নিউরনের পুষ্টি সরবরাহ করে। এটা কি করে, নিউরনে পুষ্টি সরবরাহ করে। এবার আসি আমরা অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইটের কাজ কি, এরা স্নায়ু রজ্জুর মায়োলিন আবরণ তৈরি করে। কি করে, মায়োলিন শীট। ওই যে একটু আগে দেখলাম না, এটা যদি একজন হয়, এই একজনের উপরে যে মায়োলিনের আবরণটা আছে, এই আবরণটা তৈরি করে মূলত কে, আমাদের অলিগোডেন্ড্রোসাইট। ঠিক আছে, আর মাইক্রোগ্লিয়া এটা হচ্ছে আমাদের, দেখো লেখা আছে, এরা গতিশীল এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এবং মনে রাখতে হবে আচ্ছা, এরা ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। চারটা নিউরোগ্লিয়ার মধ্যে আকারে সবথেকে ছোট কোনটা, আকারে সবথেকে ছোট হচ্ছে কি, মাইক্রোগ্লিয়া। এরপরে আসি আমরা ইপেনডাইমা কোষ। ইপেনডাইমাল কোষ, এরা কোষের মস্তিষ্ক স্পাইনাল করে তরলপূর্ণ গহ্বরের প্রাচীর তৈরি করে এবং এদের এক ধরনের ঘন তরল কোষ। এইগুলো পড়ার দরকার। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এরা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ তৈরি, সংবহন এবং শোষণের সাথে জড়িত। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কাজ কি কি বললাম, অ্যাস্ট্রোসাইট নিউরনের পুষ্টি সরবরাহ করে, অলিগোডেন্ড্রোসাইট মায়োলিন শীট তৈরি করে, মাইক্রোগ্লিয়া ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, এবং ইপেনডাইমাল কোষ হচ্ছে কি রে, সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড তৈরি করে। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কি, এটা আমরা পরবর্তীতে বুঝবো, আপাতত খালি মুখস্থ করো। ঠিক আছে, একটু পরেই পাবো সব। আর এই চারটার মধ্যে সবথেকে আকারে ছোট কোনটা, নিউরোগ্লিয়া। ওকে, ওকে তো এবার যাই নেক্সট পড়া। এবার আসতেছি আমরা সিনাপস। সিনাপস আগে আমরা পড়ে নিই, সিনাপস কি।
তাহলে তোমরা ছোটবেলা থেকে পড়েছো সিনাপস হচ্ছে কি দুটি নিউরনের সংযোগ স্থলকে আমরা বলি কি সিনাপস। দুটি নিউরনের সংযোগ স্থলকে বলা হচ্ছে কি সিনাপস, যেখানে একটা নিউরনের একজন অপর নিউরনের ডেনড্রন অথবা একজন অথবা কোষ দেহ বা যে কোনো কিছুর সাথে সংযুক্ত হইতে পারে। তো লেখা আছে দুটি স্নায়ুর মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগ স্থল যেখানে একটি নিউরনের একজন প্রান্ত শেষ হয় এবং অন্য একটা নিউরনের শুরু হয় তাকেই বলা হচ্ছে কি সিনাপস। সিনাপস হচ্ছে আমাদের গঠনটা যদি আমরা পড়তে যাই, সিনাপসের গঠন দেখো, আমরা এখানে একটু ভালো করে পড়ি। এই ছবিটা দেখাচ্ছে, ট্রাই করো। আমি কি আলাদা করে ছবি আঁকে দেখাচ্ছি তোমাদের, এটা পরে বুঝাবো না, ঠিক আছে। সিনাপস, তাহলে দেখো সিনাপস কি বলতেছি, এটা যদি একটা নিউরন হয়, এটা নিউরনের একটা শেষ প্রান্ত আর এটা নিউরনের শুরুর অংশ যেই জায়গায় মিলিত হয়, তবে এখানে একটা অবশ্যই কি থাকতে হবে, ফাঁকা থাকতে হবে। এই ফাঁকা স্থানটাকেই বলতেছি আমরা কি সিনাপস। ধরো অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি দেখি, এখানে একজনের যে টার্মিনাল নবটা এখানে আসে এইভাবে সংযুক্ত হয়, যেই নিউরনের শেষ প্রান্ত আসে যুক্ত হয় তার নাম হচ্ছে প্রি সিনাপটিক নিউরন। প্রি সিনাপটিক নিউরন। আর যেই নিউরনটা এখানে নতুন করে শুরু হইলো তাকে বলতেছি আমরা কি রে, পোস্ট সিনাপটিক নিউরন। কি পোস্ট সিনাপটিক নিউরন, ঠিক আছে, এটাকে কি বলতেছি আমরা পোস্ট সিনাপটিক নিউরন, ঠিক আছে। এখন এই প্রি সিনাপটিক নিউরন এবং পোস্ট সিনাপটিক নিউরনের মাঝখানে একটা ফাঁকা অংশ আছে যাকে বলে সিনাপটিক ক্লেফট। এটা বলে কি সিনাপটিক ক্লেফট। ক্লেফট মানে ফাঁকা, ক্লেফট মানে কি ফাঁকা অংশ। তোমরা অনেকে দেখছো অনেকে বাচ্চার এখানে ঠোঁট কাটা, এটা বলে লিপ ক্লেফট। ঠিক এরকম এখানে সিনাপসের মধ্যে ফাঁকা আছে বলে এটা বলে সিনাপটিক ক্লেফট, যার ফাঁকার ব্যাস হচ্ছে কত 20 থেকে 30 ন্যানোমিটার। এমসিকিউর জন্য মনে রাখতে পারো কতটুকু 20 থেকে 30 ন্যানোমিটার। এখন যদি আমরা প্রি সিনাপটিক নিউরনের ভিতরে যাই, এই প্রি সিনাপটিক নিউরনের ভিতরে কতগুলো এরকম নিউরোট্রান্সমিটার যুক্ত কতগুলো গহ্বর থাকে, তাহলে সিনাপটিক ভেসিকল। সিনাপটিক ভেসিকল মনে রাখবা, ভেসিকল মানে হচ্ছে কি গহ্বর। যেই ভেসিকলের মধ্যে আমাদের একটা বিশেষ রাসায়নিক উপাদান থাকে, অনেক থাকে তবে এটা সবথেকে বেশি থাকে, সেটা হচ্ছে এসিটাইল কোলিন। এসিটাইল কোলিন, কোনটা বেশি থাকে, এসিটাইল কোলিন নামক হচ্ছে আমাদের একটা ইয়া থাকে, ঠিক আছে, নিউরোট্রান্সমিটার থাকে। আর পোস্ট সিনাপটিক নিউরনের কতগুলো এরকম রিসেপ্টর থাকে, এগুলো কি থাকে, যারা এখান থেকে আসা সিগন্যাল গুলোকে রিসিভ করে তাদেরকে বলা হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টর, ওকে। এখন দেখো এটা ভালো করে বুঝছি তো। এখন আমরা ছবিতে চলে যাই, আমাদের বইয়ের পড়ায় চলে যাচ্ছি, তুমি একটু পড়ে নাও যে সিনাপস কাকে বলে। আমরা বললাম সিনাপস সংযোগ স্থলকে সিনাপস বলে। প্রতিটি একজন শাখার যে অংশ বিশেষ করে সংযোগ সৃষ্টি করে তাকে সিনাপটিক টার্মিনাল বলা হয়। আর সিনাপসের নিউরনের সাথে অন্যান্য যেগুলো প্রেরিত হয়। আর দুটি নিউরনের পৃথককারী অংশ কতটুকু থাকে, 20 থেকে 30 ন্যানোমিটার ফাঁক থাকে, এটা বলে সিনাপটিক ক্লেফট। এই যে দেখো এই নিউরন থেকে এই নিউরনের মাঝখানে যে ফাঁকাটা আছে তাকে সিনাপটিক ক্লেফট বলা হয়, ঠিক আছে। এখন যে নিউরন সংকেত পাঠায় তাকে বলা হয় প্রিসিনাপটিক নিউরন, আর যে নিউরন সংকেত গ্রহণ করে তাকে বলা হচ্ছে কি পোস্ট সিনাপটিক নিউরন। সিনাপস দুই ধরনের হতে পারে, বৈদ্যুতিক এবং কি রাসায়নিক, এগুলো তোমরা একটু পড়ে নিবা। এখন দেখো এই প্রিসিনাপটিক নিউরন, পোস্ট সিনাপটিক নিউরন, দুই নিউরনের মাঝখানে সিনাপটিক ক্লেফট, তারপরে হচ্ছে সিনাপটিক ভেসিকল, এছাড়াও এখানে আমাদের পোস্ট সিনাপটিক ঝিল্লিতে কি থাকে, সিনাপটিক রিসেপ্টর থাকে, ঠিক আছে। এবার আমরা আসি সিনাপসের প্রকারভেদ। তোমাদের এখানে তেমন কিছু পড়ার লাগতো না, তুমি যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে কি মানেটা বুঝবা। দেখো লেখা আছে যে সিনাপস 4 প্রকার হয়। একটা অক্সোসোমাটিক, অক্সো মানে একজন, আর সো মানে কি দেহ। যখন একটা সিনাপসে একটি নিউরনের একজন এবং অপর নিউরনের সোমা বা কোষ দেহ ঘনিষ্ঠভাবে সনিন্দয় মানে সংযুক্ত হয় তখন তাকে বলছি অক্সোসোমাটিক। অক্সোডেন্ড্রাইটিক, অক্সো মানে একজন আর ডেন্ড্রন মানে তো বুঝাই, তাহলে একটা সিনাপসের কিরে একজনের সাথে অপর নিউরনের আমরা কি করি, ডেন্ড্রনের মিলন ঘটে, ঠিক আছে। এবার অক্সোজন্টিক মানে একটা নিউরনের একজনের সাথে অপর নিউরনের একজনের শাখা প্রান্তের যে সম্পর্কটা সেটা হচ্ছে অক্সোজন্টিক। আর এটা ডেন্ড্রোডেন্ড্রাইট করে ডেন্ড্রনের সাথে ডেন্ড্রন। এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সিনাপসের প্রকারভেদ নয়, তাহলে এই 4টা ছাড়া যেটাই অপশনে থাকবে সেটাই উত্তর। কি কি আছে, অক্সোসোমাটিক মানে একজনের সাথে আমাদের দেহ, অক্সোডেন্ড্রাইটিক একজনের সাথে হচ্ছে ডেন্ড্রন, অক্সোজন্টিক একজনের সাথে একজন, আর ডেন্ড্রোডেন্ড্রাইটিক মানে ডেন্ড্রনের সাথে ডেন্ড্রন। এখন তুমি পড়তে পারো সিনাপসের কাজ।
ওই যে তুমি জানোই এক নিউরন থেকে আরেক নিউরনের তথ্য পরিবহন করা, উদ্দীপনা প্রেরণ করা, ঠিক আছে, এগুলো তুমি একটু পড়ে নিবা, ঠিক আছে, দরকার নাই। এবার চলে যাচ্ছে আমরা কোথায়, নিউরন থেকে রাসায়নিক পদার্থ যাকে বলে নিউরোট্রান্সমিটার, ঠিক আছে, নিউরোট্রান্সমিটার। মনে রাখবা যে নিউরোট্রান্সমিটার কাকে বলতেছি, যে সকল রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে স্নায়ু উদ্দীপনা আরেক নিউরনে পরিবহন করে তাকেই বলা হচ্ছে কি রে, নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। আর যেই প্রক্রিয়ায় উদ্দীপনাটা এক ইয়া থেকে আরেক নিউরনে যায় তাকে বলা হচ্ছে কি নিউরোট্রান্সমিশন। দেখো এখানে নিউরোট্রান্সমিটারে অনেকগুলো প্রকারভেদ আছে, সবগুলাই তোমরা মুখস্থ করতে পারো, না করলেও সমস্যা নাই। জাস্ট আমাদের এই যে একটা জিনিস বললাম যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, এসিটাইল কোলিন। কোন এনজাইম, কোন ট্রান্সমিটারটা সবথেকে ইম্পর্টেন্ট, এসিটাইল কোলিন, ঠিক আছে। এখানে তোমরা পড়তে পারো অ্যামাইনো অ্যাসিডের ধরন কোনটা, গাবা আছে, অ্যাসপার্টেট, গ্লুটামেট, লাইসিন, টরিন, বায়োলজিক্যাল অ্যামাইন, অ্যামাইন মূলক কি আছে, এসিটাইল কোলিন, ডোপামিন, হিস্টিন, নেফ্রিন, এপিনেফ্রিন, ট্রেস অ্যামাইন, এগুলো তোমাদের মুখস্থ করার তেমনটা দরকার নাই। শুধুমাত্র গ্যাস মনে রাখতে পারো, কিছু কিছু গ্যাসও আমরা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফেট এবং কি নাইট্রিক অ্যাসিড। এবার দেখো কার্যকারিতার উপর ভিত্তি করে নিউরোট্রান্সমিটারকে আবার তিন ভাগে ভাগ করেছে, উত্তেজক, বাধাদায়ক এবং উত্তেজক বাধাদায়ক দুইটাই। অর্থাৎ যারা কি করে স্নায়ু উদ্দীপনাটা পরিবহনের মানে গতিটাকে বাড়ায় দেয় তাদেরকে বলে উত্তেজক, যেমন অ্যাসপার্টেট, গ্লুটামেট এবং কি সেরোটোনিন, এটিপি এবং কার্বন মনোক্সাইড। আর যারা কমায় দেয় তাদেরকে বলতেছে আমরা কি দেয়, বাধাদায়ক, গাবা, গ্লাইসিন এবং টেরিন। আর দুইটাই কাজ করে, এসিটাইল কোলিন, ডোপামিন, যে সময় যেটা দরকার। এবার আসি নিউরো হরমোন, কি বলতেছি, নিউরো হরমোন। নিউরো হরমোন কি মনে রাখতে হবে, নিউরো হরমোন হচ্ছে কি নিউরন থেকে যে হরমোন গুলো তৈরি হয় তাদেরকেই বলা হচ্ছে কি নিউরো হরমোন। নিউরন থেকে যে হরমোন গুলো তৈরি হয় তাকেই বলা হচ্ছে কি নিউরো হরমোন। এখন নিউরো হরমোন কি কি আছে বলতো, তোমাদের এখানে উদাহরণ দেওয়া নাই, তোমরা লিখে রাখতে পারো। নিউরো হরমোনের উদাহরণ হচ্ছে আমাদের কি রে, একটা হচ্ছে আমাদের ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন, যার একটা নাম কি এডিএইচ বা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, ঠিক আছে। এটা হচ্ছে একটা নিউরো হরমোন, নিউরন থেকে উৎপত্তি লাভ করছে যে হরমোনগুলো তাদেরকেই বলতেছি আমরা কি নিউরো হরমোন। এটা হচ্ছে কি ভেসোপ্রেসিন বা এডিএইচ, ঠিক আছে। এবার দেখো এরপরে যে পড়াটা আছে সেটা হচ্ছে আমাদের কি সিনাপসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পরিবহন। এটা তোমার জন্য অতটা ইম্পর্টেন্ট না, তারপরে তুমি যদি পড়তে চাও আবেগের বশত বা বুঝতে চাও পড়া, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ছবিটা যদি তুমি বুঝতে না পারো, আমার ছবিটা দেখো, এটা যে একটা প্রি সিনাপটিক নিউরন আর এটা একটা কি পোস্ট সিনাপটিক নিউরন, ঠিক আছে। প্রথমে কি হয়, ধরো এই নিউরনের মধ্যে যে ডেনড্রন গুলা ছিল না, এই ডেনড্রন গুলা স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। ধরো আমাকে একটা মশা কামড় দিল বা পিঁপড়ায় কামড় দিল, প্রথমে প্রি সিনাপটিক নিউরনের ডেনড্রন গুলা ঘটনাস্থল থেকে এই উদ্দীপনাটাকে গ্রহণ করে, এবার সে এক্সনের মাধ্যমে একদম টার্মিনাল লবে পাঠায়। এই টার্মিনাল লবে যখন যায় তখন তার কোষের ভেদ্যতা বাড়ে যায়, তখন বাইরে থেকে ক্যালসিয়াম 2+ আয়ন ভিতরে প্রবেশ করে, কি ক্যালসিয়াম 2+ আয়ন। এই ক্যালসিয়াম 2+ আয়ন যখন ভিতরে প্রবেশ করলো, দেখো লেখা আছে একটি স্নায়ু উদ্দীপনা স্নায়ু আবেগ উৎপন্ন হলে ভিতর দিয়ে পরিবাহিত হয়ে সিনাপটিক নবে পৌঁছায়। ভেদ্যতা বেড়ে গেলে চারদিকের বহিস্থ কোষের তরল থেকে ক্যালসিয়াম 2+ আয়ন নবের মধ্যে ভিতরে প্রবেশ করে। তাহলে ক্যালসিয়াম 2+ নবের ভিতরে প্রবেশ করলো না, এরপরে ক্যালসিয়াম 2+ নবের ভিতরে অবস্থিত মাইটোকন্ড্রিয়ার নিষ্ক্রিয় এটিপিএস এনজাইমকে সক্রিয় করে। এখানে একটা এনজাইম থাকে এটিপিএস, এই এটিপিএসটা কি থাকে নিষ্ক্রিয়, এটাকে কি করলো সক্রিয় করলো। এই সক্রিয় করার পর, ঠিক আছে, সক্রিয় এটিপিএস এনজাইম এটিপি কে ভেঙে জৈব শক্তি পরিণত হয়। তোমরা জানো যে এটিপি এটা ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট, যেখানে আমরা কিছু পরিমাণ শক্তি পাওয়া যায়, এই শক্তিটাকে ব্যবহার করে সিনাপটিক নবে অবস্থা এসিটাইল কোলিন নামক রাসায়নিক পদার্থের পূর্ণ থলিগুলোকে কিসে করে বিদীর্ণ করে। আমরা একটু আগে বলছিলাম না, এদের ভিতরে কতগুলো এরকম কি থাকে ভেসিকল থাকে, এই ভেসিকল গুলোর ভিতরে কি আছে এসিটাইল কোলিন নামক নিউরোট্রান্সমিটার আছে। তখন এই এটিপি যে শক্তিটা আছে এই শক্তিটা দিয়ে এইগুলোকে ভেদ করে এই যে ভিতর থেকে এসিটাইল কোলিনকে বাইরে বের করে নিয়ে আসে। এবারে এই এসিটাইল কোলিনটা যাবে কোথায়, আমাদের সিনাপটিক ক্লেফটে, সিনাপটিক ক্লেফট থেকে যাবে কোথায়, আমাদের ওই যে রিসেপ্টর আছে না পোস্ট সিনাপটিক নিউরনে, এই রিসেপ্টরে, ঠিক আছে। দেখো এসিটাইল কোলিন সিনাপটিক ক্লেফট পেরিয়ে পোস্ট সিনাপটিক নিউরনের ঝিল্লিতে রিসেপ্টরের উপর জমা হয় এবং এরপরে আমাদের ভিতরে প্রবেশ করবে সোডিয়াম প্লাস আয়ন এবং পোস্ট সিনাপটিক নিউরন থেকে বের হবে কি পটাশিয়াম প্লাস আয়ন।
তখন তাদের মধ্যে একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে, আর এই অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে বা একটা শক্তির পটেনশিয়াল তৈরি হয়, সেই শক্তি দিয়ে তারা আবার ওই উদ্দীপনাটাকে তার পরবর্তী নিউরনে পাঠানোর ট্রাই করে। ঠিক এইভাবে কাজটা চলতে থাকে। যেটা লেখা আছে প্রবেশ করে সোডিয়াম এবং পটাশিয়ামকে কি করে বের করে দেয়। তাহলে দেখো স্নায়ু উদ্দীপনাটা পরিবহন কেমনে হচ্ছে, এটা একটা তোমাকে দেওয়া আছে কিছু লাইন, এইটা তোমাকে ভালো করে জানতে হবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তুমি এটা ভালো করে বুঝলেই চলবে, ঠিক আছে। এবং মনে রাখবা নিউরন থেকে আরেক নিউরনে সবসময় তারা একমুখী পরিবহন করে, অর্থাৎ এক নিউরন থেকে আরেক নিউরনে, প্রিসিনাপটিক নিউরন থেকে পোস্টসিনাপটিক নিউরনে যাইলেও পোস্টসিনাপটিক থেকে কখনো প্রিসিনাপটিক নিউরনে স্নায়ু উদ্দীপনা পরিবহন হবে না। অর্থাৎ নিউরন সবসময় একজন থেকে অপর নিউরনে প্রবাহিত হয়ে কিরে উদ্দীপনা পরিবহন করে। আর এই উদ্দীপনা একটা সিনাপস থেকে আরেকটা নিউরনে উদ্দীপনা প্রেরণ করতে সময় লাগে 0.5 মিলি সেকেন্ড। তাহলে কি বললাম যে এই যে ধরো একটা প্রিসিনাপটিক নিউরন থেকে একটা পোস্টসিনাপটিক নিউরনে সিগন্যাল পাঠাতে সময় লাগে মাত্র কত, 0.5 মিলি সেকেন্ড। তাহলে আমরা কিভাবে উদ্দীপনাটা গেল, প্রথমে উদ্দীপনা গ্রহণ করলো, প্রিসিনাপটিক নিউরনে ক্যালসিয়াম 2+ আয়ন প্রবেশ করলো, সিনাপটিক ভেসিকল গুলাকে আমাদের কি হলো, এসিটাইলকোলিন ক্ষরণ হলো, সেটা কোথায় গেল, প্রিসিনাপটিক ঝিল্লি, সেখান থেকে সিনাপটিক ক্লেফট, সিনাপটিক ক্লেফট থেকে পোস্ট সিনাপটিক ঝিল্লি নিউরোট্রান্সমিটার রিসেপ্টরের যৌগ তৈরি করে, সেখানে সোডিয়াম প্রবেশ করে আর পটাশিয়াম কি হচ্ছে রে বের হয়, এবং স্নায়ু উদ্দীপনা এইভাবে পরিবাহিত হতেই থাকে। ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় আমরা নেক্সট চলে যাব স্নায়ুতন্ত্রের শ্রেণী বিন্যাস। স্নায়ুতন্ত্রের শ্রেণী বিন্যাসটাকে আমরা ছক আকারে দেখি। এবারে আমরা আসি মানব স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। তাহলে মানব স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে, একটা কেন্দ্রীয় আর একটা কি প্রান্তীয়। কেন্দ্রীয় বলতে আমি যেভাবে দাঁড়াই, আমাদের এই যে এই বরাবর কেন্দ্র বরাবর যে অংশটুকু আছে তাকে বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এছাড়া আমরা হাত এবং পায়ে যে অংশটুকু আছে সেটাকে বলতেছি আমরা কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা অংশ, একটা মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড। তোমরা এই ছবিটা দেখো এরকম করে, যে এটা একটা হিউম্যান ব্রেইন, এই দেখো এটা হিউম্যান ব্রেইন, ঠিক আছে। এইটা যে মস্তিষ্ক, এবং মস্তিষ্ক থেকে এরকম একটা অংশ নিচের দিকে আমাদের মেরুদণ্ড বরাবর নিচে নামতে থাকে, এটা যে মস্তিষ্ক, এবং এটা হচ্ছে আমাদের কি সুষুম্না কাণ্ড, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমাদের কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। এবং এখান থেকে আমাদের আরো অনেক কিছু আছে যেটা প্রান্তে আমাদের তৈরি হয়, সেটা হলো প্রান্তীয়, যেগুলো আবার দুই ভাগে ভাগ করছে, একটা ঐচ্ছিক আর একটা স্বয়ংক্রিয়। অর্থাৎ যে ঐচ্ছিক বলতে যে জিনিসগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি ওটা ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, আর যার কাজটা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি তাকে বলা হয় কি স্বয়ংক্রিয়। ঐচ্ছিকটা আবার দুই প্রকার, একটা করোটিক স্নায়ু আর একটা সুষুম্না স্নায়ু। করোটিক স্নায়ু মনে রাখবা মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলোর উৎপত্তি ঘটে, মস্তিষ্ক থেকে উৎপন্ন হওয়া, কি বললাম, মস্তিষ্ক থেকে উৎপন্ন হওয়া স্নায়ুগুলোকে বলতেছি আমরা করোটিক স্নায়ু। আর সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন হয় যেগুলা, ধরো এই যে সুষুম্না কাণ্ড আছে না, এদিক থেকে এভাবে প্রত্যেকটা জায়গায় এরকম 31 জোড়া, কয় জোড়া, 31 জোড়া স্নায়ু তৈরি হয়, তাদেরকে বলতেছি আমরা সুষুম্না স্নায়ু। দেখো করোটিক স্নায়ু কয় জোড়া, 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু হচ্ছে কয় জোড়া, আমাদের 31 জোড়া। করোটিক স্নায়ুগুলো আবার খুব সুন্দর করে একটা জিনিস দিছে, এটা আগের বইয়ে ছিল না, বলছে এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, সেন্সরি, মোটর আর কি রে মিশ্র স্নায়ু। তো করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। আমরা এটা যখন পড়বো মুখস্থ করবো তখন এটা ভালো করে পড়বো। আবার আসি সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে। সিম্প্যাথেটিক হচ্ছে এরকম, আমাদের যে অভ্যন্তরীণ যে অর্গান গুলো আছে, পাকস্থলীর কাজ, হৃৎপিণ্ডের কাজ, ফুসফুসের কাজ, এগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি বলতো না এই হার্ট তুমি দাঁড়াও, তোমার আজকে আর কাজ করতে দিব না, এমনটা করতে পারবো না, ঠিক আছে। হার্ট যেদিন বন্ধ হবে তুমি ইন দা ভোগ অফ মা, ঠিক আছে। এই হলো প্যারাসিম্প্যাথেটিক। আর সিম্প্যাথেটিক হচ্ছে কি এরকম ইন্টারনাল যে অর্গান গুলো আছে তাদের কাজটাকে নিয়ন্ত্রণ করে। মনে রাখবা সিম্প্যাথেটিক সবসময় এটাকে বাড়ায়, এদের কাজগুলোকে কি করে রে বাড়ায়, আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে কি কমায়, ঠিক আছে। সিম্প্যাথেটিক বাড়ায় আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কি কমায়। এর বাইরে কিছু জানার দরকার নাই। এবার আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা ডিটেইলস। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমি আগেই বলছি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলা হচ্ছে,
মানুষের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে মূলত মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। তো লেখা আছে নটোকট যা থেকে মেরুদণ্ডের সৃষ্টি হয় ঠিক তার উপরে স্নায়ুতন্ত্র অবস্থান করে এবং একটোডার্মের ভিতরের দিকে ভাঁজ হয়ে একটি ফাঁপা নিউরাল টিউব তৈরি করে এবং নিউরাল টিউবের বিকাশের সাথে সাথে একটা স্ফীতকার মস্তিষ্ক এবং অগ্রভাগে এবং একটা ডমডাকার হচ্ছে কি রে আমাদের সুষুম্না কাণ্ড গঠন করে। এটা একটু বুঝার যদি তুমি ট্রাই করো, আমাদের যে ভ্রূণীয় স্তরগুলো আছে এটা হচ্ছে আমাদের ধরো একটোডার্ম, এটা হচ্ছে কি একটোডার্ম। এই একটোডার্মের কোষগুলা মাঝে মধ্যে এরকম নিচে যখন আমরা ভ্রূণীয় অবস্থা ছিলাম এরকম নিচের দিকে নেমে গিয়ে একটা টিউবের মতো অংশ তৈরি করে, যে টিউবটার নাম হচ্ছে নিউরাল টিউব। এটার নাম কি? নিউরাল টিউব। এই নিউরাল টিউব পরবর্তীতে আমাদের উপরের দিকে হচ্ছে মস্তিষ্ক এবং নিচের দিকে যে সুতার মতো অংশটা নিচের দিকে নামছে তাকে বলতেছে আমরা সুষুম্না কাণ্ড। আর এই মস্তিষ্ক থেকে উৎপন্ন স্নায়ুগুলো হলো করোটিক স্নায়ু, আর এখান থেকে এই যে দেখো শাখার মতো যেগুলো তৈরি হয়েছে এগুলোকে বলতেছি আমরা কি রে সুষুম্না স্নায়ু। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন চলে যাচ্ছি মস্তিষ্ক নিয়ে আলোচনায়। মস্তিষ্ক, আর মস্তিষ্ক পড়ার আগে আমরা একটা জিনিস পড়ে নেই যে আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড একটা দৃঢ় মজবুত আবরণ দ্বারা আবৃত থাকে যার নাম হচ্ছে কি মেনেনজিস। এমসিকিউ জন্য খুবই ইম্পর্টেন্ট যে মস্তিষ্কের আবরণের নাম কি, তখন তোমাকে মেনেনজিস। আবার যদি বলা হয় সুষুম্না কাণ্ডের আবরণের নাম কি, সেটাও কি মেনেনজিস। এবং একটা মেনেনজিসের তিনটা স্তর থাকে। কয়টা স্তর? তিনটা স্তর থাকে। সবার বাইরে থাকে ডুরা মেটার, তারপরে আছে অ্যারাকনয়েড মেটার এবং ভিতরে থাকে কি রে প্যারামেটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি দেখাই এই মানুষের সবার উপরে থাকে হচ্ছে কি রে ডুরা মেটার। ডুরা মেটার, এই ডুরা মেটারের উপরে আমাদের যে হড্ডি, এই হড্ডির আবরণটা আছে এটা হচ্ছে করোটিক অস্থি, করোটিকা। ধরো আমরা এই যে লেখা আছে করোটিকা, এই করোটিকার অস্থি এবং ডুরা মেটারের মাঝখানে একটা গ্যাপ আছে না, একে বলা হয় যে এপিডুরাল স্পেস। ঠিক আছে, একে বলা হচ্ছে কি এপিডুরাল স্পেস। এই স্পেসটার নাম কি? এপিডুরাল স্পেস। স্পেস মানে কি রে ফাঁকা স্থান, এপি মানে বাইরে, ডুরা মেটারের বাইরে যে স্পেসটা আছে তার নাম হচ্ছে কি এপিডুরাল স্পেস। ঠিক আছে, এখন এবারে যদি আসি এই যে ডুরা মেটারের পরে আমাদের আরেকটা স্তর আছে। ডুরা মেটারের পরে আরেকটা কি আছে স্তর, যার নাম হচ্ছে কি রে অ্যারাকনয়েড মেটার। অ্যারাকনয়েড মেটার, এর নাম হচ্ছে অ্যারাকনয়েড মেটার। আর ডুরা মেটার এবং অ্যারাকনয়েড মেটারের এখানে যে স্পেসটা আছে তার নাম সাব অ্যারাকনয়েড স্পেস। সাব সাব অ্যারাকনয়েড স্পেস। অ্যারাকনয়েড স্পেস। আর সবার নিচে থাকে পায়া মেটার, পায়া মেটার। ঠিক আছে, এবং এই সাব অ্যারাকনয়েড স্পেসে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে কি সিএসএফ। ঠিক আছে, সিএসএফ সাব অ্যারাকনয়েড স্পেস বলে, কোন কোন ক্ষেত্রে অ্যারাকনয়েড স্পেসে প্রসারিত হয়, এখানে সিস্টার্নি থাকে, এটা তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, এখন যে জিনিসটা পড়তেছি আমরা জাস্ট এখানে মেইনলি পড়বো কোনটা, যে স্পেসগুলোর নাম কি বলে, স্তরগুলোর নাম ডুরা মেটার, অ্যারাকনয়েড মেটার, আর এটা কি পায়া মেটার। মেনেনজিসের কাজ, এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বিভিন্ন যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পুষ্টি পদার্থ সরবরাহ করে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে কোথায়, যে অ্যারাকনয়েড স্পেস থেকে। ঠিক আছে, আর হচ্ছে কি এখানে অনেক কিছু লিম্ফোসাইট আছে, যে লিম্ফোসাইট গুলো জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে। এখন দেখো একটা রোগের নাম বলছে মেনেনজাইটিস। মনে রাখবা মেনেনজাইটিস, মেডিকেলে আমরা এই জিনিসটা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে OITIS বা TIS। এটার মানে হচ্ছে প্রদাহ বা সংক্রমণ, প্রদাহ বা সংক্রমণ। অর্থাৎ যখন আমাদের মেনেনজিস কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব বা আদার্স কোনো কারণে প্রদাহ সৃষ্টি হবে বা সংক্রমিত হবে, সেটাকেই বলতেছি আমরা কি রে মেনেনজাইটিস। ঠিক আছে, যেটা লেখা আছে বিভিন্ন কারণে হতে পারে, আঘাত, ক্যান্সার, নির্দিষ্ট ঔষধ, এক্সরে ইত্যাদি, বিভিন্ন সংক্রমণ যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটিস্টা ইত্যাদি সংক্রমণও মেনেনজাইটিস হতে পারে। তো সবথেকে কমন যে কারণে মেনেনজাইটিস হয় সেটার নাম হচ্ছে নাইসেরিয়া মেনেনজাইটিস নামক একটা ব্যাকটেরিয়া যখন মস্তিষ্কে আক্রমণ ঘটে তখন এটা সব থেকে বেশি হয়। ঠিক আছে, মেনেনজাইটিসের লক্ষণগুলো তোমরা একটু মনে রাখতে পারো, জ্বর, মাথা ব্যথা, তারপরে হচ্ছে ঘাড় খিঁচুনি, শক্ত ঘাড় খিঁচুনি, এছাড়া দেখা দিতে পারে বমি বমি ভাব, ফোটোফোবিয়া, মানে ফোটোফোবিয়া মানে কি আলো সহ্য করতে না পারা। ঠিক আছে, এছাড়া বিভ্রান্তমূলক মানসিক অবস্থা,
শিশুরা শিশুদের হতে পারে নিষ্ক্রিয়, খিটখিটে এবং বমি ভাব সম্পন্ন, অর্থাৎ মেজাজ খিটখিটে হচ্ছে এই টাইপের। ঠিক আছে, তোমরা এখন এই মেনিনজাইটিস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, একটা ভ্যাকসিন নিতে হয়। ঠিক আছে, ভ্যাকসিন নিলে আমাদের এই যে ব্যাকটেরিয়া ঘটিত যে ইয়াটা আছে সেখান থেকে রক্ষা পাওয়া যায়। এবার আসি মস্তিষ্কের গঠন, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গাটা একটু পড়ে নাও, মস্তিষ্ক কোথায় অবস্থান করে? হ্যাঁ, মস্তিষ্ক কোথায় অবস্থান করে দেখো লেখা আছে, যেটা কোষের কোরটিকার মধ্যে সুরক্ষিত থাকে আর সকল কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। এই জায়গায় মস্তিষ্ক বলা হয় এবং এনএনসেফালনও বলা হয়, এনসেফালন। ঠিক আছে, এখন বলছে যে মস্তিষ্কের একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন হচ্ছে কত 1500 সিসি বা 1500 মিলিলিটার, এবং মহিলাদের ক্ষেত্রে কত 1300। দেখছো মহিলাদের বুদ্ধি কেন কম? কারণ আমাদের মস্তিষ্কের থেকে মহিলাদের মস্তিষ্ক আকারে একটু ছোট। এবং গড় ওজন কত? হ্যাঁ, গড় ওজন হচ্ছে তোমার 1.3 থেকে 1.4 কেজি, যা দেহের মোট ওজনের কত পার্সেন্ট? 2%। এমসিকিউর জন্য মনে রাখতে হবে মস্তিষ্কের ওজন মোট দেহের ওজনের কত পার্সেন্ট, তোমাকে বলতে হবে 2%। এবং এতে প্রায় 100 বিলিয়ন বা 1 লক্ষ কোটি নিউরন থাকে। ঠিক আছে, এবং একটা মস্তিষ্কের আমাদের 3টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 3টা, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং কি পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং কি পশ্চাৎ মস্তিষ্ক। এখন আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু আলোচনায় যাই। ঠিক আছে, এটা একটু পড়ে নিতে পারো। অগ্র মস্তিষ্কের আরেকটা নাম প্রোসেনসেফালন, মধ্য মস্তিষ্কের আরেকটা নাম মেসেনসেফালন, আর পশ্চাৎ মস্তিষ্কের আরেকটা নাম রোম্বেনসেফালন। অথবা অগ্র মস্তিষ্ক বলে ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ক বলে মিড ব্রেন, আর পশ্চাৎ মস্তিষ্ক বলে কি রে? হাইন্ড ব্রেন। এবার আমরা আসি অগ্র মস্তিষ্কের পার্ট। ঠিক আছে, তো অগ্র মস্তিষ্ক সম্পর্কে আগে একটু আমরা বুঝে নেই। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে যে অগ্র মস্তিষ্কের আবার 3টা অংশ আছে। কয়টা অংশ? 3টা। অগ্র মস্তিষ্ক কয়টা অংশ? 3টি অংশ। 3টি অংশ। 1 নম্বরে যদি আমরা দেখি আমাদের হচ্ছে সেরেব্রাম, সেরেব্রাম। ঠিক আছে, 2 নাম্বার থ্যালামাস, আর 3 নাম্বার হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। ঠিক আছে, মস্তিষ্কের মেইন পার্ট যেটা আছে সেটা হচ্ছে কি সেরেব্রাম, এবং মস্তিষ্কের প্রায় 80% ওজন কে দখল করে? সেরেব্রাম। এই সেরেব্রামের ভিতরে আমাদের এরকম একটা অংশ আছে যাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। এর নাম কি? কর্পাস ক্যালোসাম, ক্যালোসাম। আর এই কর্পাস ক্যালোসাম দ্বারা আমরা একটু আগে বললাম যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, হেমি মানে অর্ধেক, স্ফিয়ার মানে কি 2টা, অর্থাৎ মস্তিষ্কের 2টা খণ্ড থাকে। এটা থাকে আমাদের বাম দিকে আর এটা থাকে কি রে? ডান দিকে। বাম দিকে যে খণ্ডটা থাকে তাহলে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর ডান দিকে যেটা থাকে তার নাম হচ্ছে কি ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার। মজার বিষয় হচ্ছে কি বাম দিকের সেরিব্রাল হেমিস্ফিয়ারটা বডির ডান দিকের অংশকে নিয়ন্ত্রণ করে, আবার ডান দিকের সেরিব্রাল হেমিস্ফিয়ারটা বডির বাম দিকের অংশটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা একটা হেমিস্ফিয়ার দেখাচ্ছি যেখানে এরকম করে কতগুলা উচ্চ অংশ থাকবে আর কতগুলা নিচু অংশ থাকবে। যেন উচ্চ অংশগুলোকে বলা হয় জাইরি আর নিচু অংশগুলোকে বলা কি সালকাস বা সালকি। ঠিক আছে, এবং এই কর্পাস ক্যালোসামের নিচে একটা ফাঁকা অংশ আছে। এই ফাঁকা অংশের ভিতরে এইরকম করে একটা অংশ থাকে যার নাম হচ্ছে কি থ্যালামাস। যার নাম কি? থ্যালামাস। আর থ্যালামাসের পরে আরেকটা অংশ, এখানে 1 ডজনের মতো এরকম অংশ আছে যাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। তাহলে এটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের অংশ। ঠিক আছে, অগ্র মস্তিষ্কের অংশ কি বললাম? আমাদের কি সেরিব্রাম, সেরিব্রামের মাঝখানে একটা ফাঁকা আছে, ফাঁকার ভিতরে থ্যালামাস, তার নিচে অনেকগুলো গুটি গুটি উপাদান আছে যাকে বলা হচ্ছে কি হাইপোথ্যালামাস। এরপরে হচ্ছে মধ্য মস্তিষ্ক, এরপরে আসে আমরা অন্ত মস্তিষ্ক, সরি পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের এরকম একটা অংশ আছে, স্ফীত অংশ যার নাম হচ্ছে পন্স, এগুলো হচ্ছে কি পন্স। তাহলে মধ্য মস্তিষ্ক আলাদা করে লিখি, মধ্য মস্তিষ্ক। এখন মধ্য মস্তিষ্ক তেমন কিছু নাই, যা সেখানে কর্পোরা কোয়াড্রিজেমা, সেরিব্রাল পেডাঙ্কল নামে কিছু উপাদান থাকে, এবং এর কাজ হচ্ছে অগ্র মস্তিষ্কের সাথে পশ্চাৎ মস্তিষ্কের কানেকশন করা। এবার আসে আমরা পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এই পশ্চাৎ মস্তিষ্কের আবার 3টা পার্ট। কয়টা? পশ্চাৎ মস্তিষ্কের 3টা। এক সেরেবেলাম, সেরেবেলাম। ঠিক আছে, এখানে সেরেব্রাম আর এখানে কি সেরেবেলাম। তো এখানে মনে রাখতে হবে সেরে গেলাম,
সেরে গেলাম। 2 নম্বরে হচ্ছে আমাদের হচ্ছে কি পন্স, এবং সবার শেষে হচ্ছে কি মেডুলা, সবার শেষে হচ্ছে কি মেডুলা। এটা হচ্ছে আমাদের একটা হিউম্যান ব্রেইনের অংশ, ঠিক আছে। এই হিউম্যান ব্রেইনের মধ্যে এই পুরাটাই যে হলুদ অংশটা দেখতেছে এটা হচ্ছে কি সেরেব্রাম। সেরেব্রামের কয়টা খন্ড? 2টা, এটা ডান দিকের খন্ড, এটা বাম দিকের খন্ড, এটা হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেরেব্রাল হেমিস্ফিয়ারের এই যে দেখো অংশটা, এটা হলো কর্পাস ক্যালোসাম, যেটা কি করে এইটা এবং এইটা পরস্পরের সাথে সংযোগ রক্ষা করে, বিভিন্ন স্নায়ু উদ্দীপনার আদান প্রদান ঘটায়। এরপরে থ্যালামাস, তার নিচে হাইপোথ্যালামাস, এরপর হচ্ছে এই অংশটুকু জাস্ট খালি মিড ব্রেইন। আর যে আমরা হাইন্ড ব্রেইন বা পশ্চাৎ মস্তিষ্ক বলি, এটা হচ্ছে পন্স। এই যে দেখো একটা খয়েরি কালার অংশ আছে, তার নাম হচ্ছে সেরে বেলাম। ঠিক এইখানে একটা কানের মতো অংশ আছে, ঠিক আছে, এটার নাম সেরে বেলাম আর পন্স। আর শেষের দিকে থাকে মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা বা মেডুলা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাহিনী, মস্তিষ্কের গঠন। এবার আমরা তোমাদের বইয়ের সাথে একটু পড়াটাকে মিলাই নেই এবং এখান থেকে প্রশ্ন আসে। প্রশ্ন হচ্ছে কি কি আসে দেখো। সেরেব্রাম, দেখো লেখা আছে সেরেব্রাম। আমরা একটু রিডিং পড়া ট্রাই করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। সেরেব্রাম, তাহলে দুটি পাশাপাশি অবস্থা বড় কুণ্ডলিত পাকানো খাস বিশিষ্ট খন্ড নিয়ে সেরেব্রাম গঠিত। খন্ড দুটিকে সেরেব্রাল কি বলা হয়? হেমিস্ফিয়ার। হেমি মানে অর্ধেক, স্ফিয়ার মানে অংশ, ঠিক আছে। তাহলে একদিকের অংশকে বলতে ডান, আরেকটা দিকে বাম, ঠিক আছে। এবং মস্তিষ্কের ওজনের কত পার্সেন্ট? 80% হচ্ছে সেরিব্রাম, এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত রাখে। এবং হেমিস্ফিয়ার দুটি একটা অবগিত অনুদৈর্ঘ্য খাঁজ দ্বারা পৃথক থাকলেও ভিতরের দিকে কর্পাস ক্যালোসাম নামক চওড়া স্নায়ু গুচ্ছে যুক্ত থাকে। তাহলে একটা জিনিস আগে দেখাইলাম না, এরকম একটা অংশ, এই অংশটা দিয়ে তারা পরস্পরের সাথে কি থাকে? যুক্ত থাকে, যার নাম কর্পাস ক্যালোসাম। প্রত্যেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ার অভ্যন্তরে একটা তরলপূর্ণ প্রকোষ্ঠ থাকে, এদেরকে বলে পার্শ্বীয় প্রকোষ্ঠ। একটু পরেই দেখবা। সেরিব্রালের প্রাচীরে দুটি স্তর থাকে, যার বাইরের দিকে থাকে গ্রে ম্যাটার এবং ভিতরের দিকে থাকে হচ্ছে কি রে হোয়াইট ম্যাটার। এখন এটুকু বোঝার জন্য তোমাকে একটা ছবি দেখতে হবে। তো এটা হচ্ছে একটা হিউম্যান ব্রেইন, ঠিক আছে। এই হিউম্যান ব্রেইনের প্রথম এখান থেকে একদম সবার উপর থেকে 3 সেন্টিমিটার জুতে আমরা যেভাবে ভাগ করি, এর বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স এবং ভিতরের দিকের অংশটাকে বলা হয় মেডুলা। বলা হয় কি? মেডুলা। তাহলে দেখো লেখা আছে না যে সেরিব্রাল হেমিস্ফিয়ার প্রাচীরের দুটি স্তর নিয়ে গঠিত। বহিঃস্তর 3 সেন্টিমিটার পুরু অংশকে বলা হয় গ্রে ম্যাটারে গঠিত, একে বলা হয় সেরিব্রাল কর্টেক্স। এবং এর নিচের স্তরটি অর্থাৎ সেরিব্রাল অভ্যন্তরে হোয়াইট ম্যাটারে গঠিত, তাকে বলা হয় সেরিব্রাল মেডুলা। এখন গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার বলতে কি বোঝায়? নরমালি মস্তিষ্কের উপরের দিকে থাকে মূলত আমাদের কোষ দেহগুলা, কোষ দেহ, আর ভিতরের দিকে থাকে একজন। আর একজনের উপরে কি আছে? মায়োলিন শীথ আছে, এটা একটা চকচকে উপাদান। আর এই মায়োলিন শীথ থাকার কারণে, চকচকে হওয়ার কারণে ভিতরেরটাকে বলতেছে আমরা হোয়াইট ম্যাটার। আর উপরে যেহেতু আমাদের কি থাকে? কোষ দেহ, তারপরে বিভিন্ন উপাদান, যেখানে রক্ত প্রবাহটা বেশি হয় বলে এটা দেখতে একটা ধূসর মনে হয়, এটা বলা কি? গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার। আর ভিতরে যেহেতু আমাদের একজন আছে, একজনে আমাদের মায়োলিন শীথ আছে, এই জন্য এটার নাম হচ্ছে কি? হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটার। ওকে, এটা ভালো করে একটু পড়ে নিবা, ঠিক আছে। এবার যাই পরবর্তী পড়ায়। এখন এখানে দেখো আমাদের মস্তিষ্ককে আমরা কতগুলা খণ্ডে ভাগ করছি, কতগুলা খণ্ডে বা লোবে ভাগ করছি। এই লোবগুলোর নাম হচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল এবং কি টেম্পোরাল। তুমি নিজেই বুঝতেছো ফ্রন্টাল মানে কি রে? আমার কপাল এই দিকে যে অংশটুকু আছে তাকে ফ্রন্টাল লোব। তারপর এই যে আমাদের চান্দির উপরে আছে এটাকে প্যারাইটাল, কানের এখানে টেম্পোরাল এবং পিছনের দিকে হচ্ছে কি অক্সিপিটাল। কিভাবে গঠিত হয়েছে সেটা যদি তুমি বুঝতে চাও তাহলে বুঝতে পারো, সমস্যা নাই, না হলেও কোনো প্যারা নাই। তাহলে দেখো ফ্রন্টাল লোব কেমনে বলতেছি। তাহলে এটা একটা মস্তিষ্ক, এটা একটা মস্তিষ্ক। এখানে আমাদের কতগুলা অগভীর বা গভীর খাঁজ থাকে। যখন খাঁজগুলো অনেক বেশি ডিপ হয়ে যায় তখন এখানে কতগুলা খণ্ডে পরিণত হয়। তাহলে এই যে এটা হচ্ছে সামনের কপাল নির্মাণকারী, এটার নাম হচ্ছে ফ্রন্টাল। কপালে এখানে থাকে, তোমরা সবাই জানো, আমরা যখন বোন অধ্যায়টা পড়বো তোমরা দেখবা বোনস, এটার নাম ফ্রন্টাল। ফ্রন্টাল যেটা আছে ফ্রন্টাল। এখানে প্যারাইটাল, এটার নাম কি? প্যারাইটাল। এবার আছে এটা কানের কাছে যে হাড্ডিটা আছে এটার নাম টেম্পোরাল, না? এর নাম হচ্ছে টেম্পোরাল, টেম্পোরাল। আর এটা আছে কি অক্সিপিটাল, অক্সিপিটাল, ঠিক আছে। এবং প্রত্যেকটার কাজ এক এক রকম ভাবে নিয়ন্ত্রণ করে। যেমন লেখা আছে
ফ্রন্টাল লোব কি করতেছে? স্মৃতি, বুদ্ধি, চিন্তা শক্তি, সৃজনশীলতা নিয়ন্ত্রণ করে। প্যারাইটাল লোব আমাদের ব্যথা, স্পর্শ, উষ্ণতা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। টেম্পোরাল শ্রুতিতে, যেহেতু কানের কাছে আছে এই জন্য মনে রাখবা শ্রবণ। আর অক্সিপিটাল দৃষ্টি কেন্দ্র হিসেবে কাজ করে। এই জন্য তুমি দেখো তোমার এখানে যদি আমি বাড়ি দিই তোমার চোখ বন্ধ হয়ে আসবে, ঠিক আছে? অক্সিপিটাল আমাদের কার সাথে রিলেটেড? চোখের সাথে। কেন? কারণ চোখ থেকে আসা অপটিক্স স্নায়ু কার মধ্যে যুক্ত থাকে? অক্সিপিটাল লোবে গিয়া যুক্ত হয়। এছাড়া আরেকটা লোব আছে যেমন লিম্বিক লোব, যেটা আমাদের সহজাত প্রবৃত্তি, অর্থাৎ আমরা যে খাদ্য গ্রহণ করা, রেচন এবং আমাদের যে মিকচুরেশন এই কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে কি? লিম্বিক লোব, ঠিক আছে? তাহলে তুমি পড়ে নিতে পারো, এটা আমি পড়াই ফেলছি গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার জিনিসটা কি। এবার আসি কাজ, সেরেব্রামের কাজ। দেখো আমরা আগেই পড়ে ফেলছি লোবগুলোর কাজ কি কি। সব কাজ নিয়ন্ত্রণ করে মূলত সেরেব্রাম। সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি বিশ্লেষণ করে, চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি, জীবনী শক্তি, উদ্ভাবনী শক্তি, মানসিক বোধ ইত্যাদি নিয়ন্ত্রণ করে, সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে, বাক শক্তি নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক পেশির কার্যকলাপ এক কথা শেষ, তারা সবকিছুই নিয়ন্ত্রণ করে। এবার আসি থ্যালামাস। থ্যালামাস জিনিসটা কোথায় পাই? আমরা একটু আগেই দেখছিলাম যে আমাদের যে কি আছে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসামের নিচে থাকে সেরেব্রাম, সরি থ্যালামাস। থ্যালামাসের কাজটা বলে নেবে তোমরা। এখানে খালি কি বলবা? থ্যালামাসের কাজ। তোমাদের এখন আর অত বোঝার দরকার নাই। মেইনলি যে কাজটা করতে হবে, কাজ কি? যে সংজ্ঞাবহ স্নায়ু রিলে স্টেশন হিসেবে কাজ করে। এখন রিলে মানে কি? তোমরা অনেকে দৌড় খেলা দেখছো যে 400 মিটার রিলে দৌড়, একজন দৌড়ে আসবে, একটা হাতে একদম লাঠি থাকে, আরেকজনকে দিবে ও দৌড়াবে, আরেকজনকে দিবে ও দৌড়াবে, এভাবে একটা রিলে দৌড় হয়। ঠিক এরকম যখন আমাদের এটা কিছু কামড় দিল, এই সেন্স বা আবেগ প্রথমে আসে কোথায়? মস্তিষ্কে। এই মস্তিষ্কে আসার পরে আমাদের কি রে এটাকে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রেরণ করতে হবে না? আজ্ঞাবাহী স্নায়ুতে প্রেরণ করে যে বলে এটার নাম হচ্ছে রিলে স্টেশন, ঠিক আছে? এছাড়া চাপ, স্পর্শ, যন্ত্রণা ইত্যাদির অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে। মোস্ট ইম্পর্টেন্ট, মানুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এবং সামাজিক আচরণের প্রকাশ ঘটায় এবং ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগে দেয়। এখন আমি ঘুমাচ্ছি, কেউ উঠ, এই যে আমাকে উঠানোর জন্য আমি ঘুমাইছিলাম কিন্তু আমি জানতাম না, সে আমাকে ডাকছে বা একটা কামড় দিছে, আমি হুট করে জাগে গেছি। এই যে জিনিসটা বলছে ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা, ঠিক আছে? এখন আসি হাইপোথ্যালামাস। আমরা আগেই বলছি হাইপো মানে নিচে, থ্যালামাস। থ্যালামাসের ঠিক নিচে আরো কিছু উপাদান আছে যাদেরকে বলে হাইপোথ্যালামাস, যারা পিটুইটারি গ্রন্থির সাথে সংযুক্ত এবং তাদের কাজটা খুবই ইম্পর্টেন্ট। স্বয়ংক্রিয় স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট। দেহতাপ নিয়ন্ত্রণ করে, ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, পীড়ন, ভালো লাগা, ঘৃণা ইত্যাদি আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন ক্ষরণ করে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। এবার মস্তিষ্ক যাই, মধ্য মস্তিষ্ক। কোথায় যাচ্ছি? মধ্য মস্তিষ্ক। এগুলা নিয়ে অত পড়ার দরকার নেই, জাস্ট মেইন পয়েন্ট কি কি থাকে? টেকটাম, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমা, সেরেব্রাল পেডাঙ্কল, ঠিক আছে? দরকার নাই। এখন তো এটার কাজ, এই লাইনটা মনে রাখবা। দর্শন এবং শ্রবণের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টিতে সাহায্য করে। দর্শন এবং শ্রবণের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টিতে সাহায্য করে। ওকে, এবার আমরা যাব পশ্চাৎ মস্তিষ্ক। আমরা আগেই বলছি পশ্চাৎ মস্তিষ্কের পার্ট কয়টা? 3টা। সেরিবেলাম, তারপর হচ্ছে কি রে আমাদের হচ্ছে পন্স এবং হচ্ছে কি মেডুলা অবলাঙ্গাটা। সেরিবেলাম কি? আমরা একটু আগেই দেখছিলাম যে এই ধরো পিছনের দিকে যে খয়েরি রঙের অংশটা আছে এটা হলো সেরিবেলাম। এই সেরিবেলাম পরস্পরের সাথে যুক্ত হয় যে জিনিসটা, তার নাম হচ্ছে ভার্মিস। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে সেরিবেলাম পরস্পরের সাথে যুক্ত হয় কিসের মাধ্যমে? ভার্মিসের মাধ্যমে। এরপরে চলে যাও কাজ। ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে এবং ঐচ্ছিক পেশির টান এবং দেহের ভারসাম্য এবং দেহভঙ্গি বজায় রাখে। মনে রাখবা দেহের ভারসাম্য রক্ষা করে কোনটা? সেরিবেলাম। আরেকটা অঙ্গ আছে যারা দেহের ভারসাম্য রক্ষা করে, সেটা হচ্ছে কান। মানুষের কান, অন্তঃকর্ণ বিশেষ করে পড়বো আমরা নেক্সট ক্লাসে। পন্স কাকে বলা হচ্ছে? পন্স মস্তিষ্কের বাম এবং ডান খণ্ডের, মস্তিষ্কের ডান অংশের সাথে কি কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এগুলা পড়ে নিবা। কাজ কি? পড়ে নিতে হবে। মেডুলা অবলাঙ্গাটা কাজ পড়ে নিতে হবে, ঠিক আছে? এবার আমরা আসি ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ বা ভেন্ট্রিকল আমরা কাকে বলতেছি? ভেন্ট্রিকল শব্দটার মানে হচ্ছে প্রকোষ্ঠ বা ফাঁকা জায়গা। তার মানে মস্তিষ্কের ভিতরে কতগুলো কি আছে? ফাঁকা স্থান আছে। এখন কয়টা ফাঁকা স্থান আছে? 4টা। তাহলে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে মস্তিষ্কের ভেন্ট্রিকল কয়টি? 4টি। 2টা হচ্ছে আমাদের এই যে দেখো, এটা হচ্ছে এখানে একটা, এখানে একটা, গেল পার্শ্বীয়, পাশাপাশি অবস্থান করে। কোথায়? এইটা হচ্ছে থ্যালামাস, এই অংশটুকু হচ্ছে কি? থ্যালামাস। এই থ্যালামাসের উপরে 2টা ফাঁকা স্থান আছে। এই ফাঁকা স্থানটাকে বলতেছি আমরা কি? পার্শ্বীয় ভেন্ট্রিকল। এখানে 2টা, প্রথম আর এটা হচ্ছে কি? দ্বিতীয়। এবার দেখো লেখা আছে পার্শ্বীয় ভেন্ট্রিকল, এরা মূলত অগ্র মস্তিষ্কের 2টি সেরেব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রের ভাগে অবস্থিত। তৃতীয় ভেন্ট্রিকল কোথায় থাকে? মনে রাখবা 2টি থ্যালামাসের মধ্যবর্তী গহ্বর। এটা একটা থ্যালামাস,
এটা একটা থ্যালামাস, এর ফাঁকে একটা গহ্বর আছে, এটাকে বলছি আমরা তৃতীয় ভেন্ট্রিকল। এবং চতুর্থ ভেন্ট্রিকলটা কোথায় পাবো? আমরা সেরিব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে এই জায়গায় আমরা সেরিব্রামের এই জায়গায় পাবো। ঠিক আছে, শেষ। আমরা এত কিছু বুঝা লাগতো না, তোমাকে বুঝতে হবে খালি একটাই লাইন মনে রাখতে হবে যে মস্তিষ্কের ভেন্ট্রিকল কয়টা? 4টা, পার্শ্বীয়, তৃতীয় এবং চতুর্থ। পার্শ্বীয়তে কয়টা আছে? 2টা, প্রথম এবং দ্বিতীয়। শেষ। এবার আমরা আসবো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে তোমাকে অনেক প্রশ্ন এমসিকিউতে আসতে পারে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অর্থাৎ আমাদের যে সেরিব্রাম এবং স্পাইনাল কর্ড একটা তরল দ্বারা, তরলের মধ্যে ভাসমান থাকে বা সুরক্ষিত থাকে, সেই তরলটাকে বলতেছে আমরা কি? লেখা আছে মস্তিষ্কের ভেন্ট্রিকলে থাকে, সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালী এবং সাব এরাকনয়েড স্থানের মধ্যে অবস্থিত এক প্রকার স্বচ্ছ বর্ণহীন, তাহলে কি পরিবর্তনীয়, এটা পরিবর্তনীয় হবে, পরিবর্তনীয় টিস্যুকে আমরা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলি। আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মূলত মস্তিষ্কের ভেন্ট্রিকলের কোরোয়েড জালিকা থেকে তৈরি হয়। ঠিক আছে, কেমনে হয়? তাহলে এটা একটা রক্তনালী, এই রক্তনালীর ভিতরে রক্তের চাপ অনেক বেশি হয়, তখন কিছু পরিমাণ রক্তরস আমাদের রক্তনালী থেকে কি হয়? বাইরে বের হয়ে আসে। এই রক্তরস থেকে মূলত কার তৈরি হয়? আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়। আর কিছু পরিমাণ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ইপেনডাইমাল কোষ থেকেও ক্ষরিত হয়, মেনিনজিসও এটা ক্ষরণ করে। তাহলে এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থেকে তো তৈরি করতেছে কোরোয়েড জালিকা, ইপেনডাইমাল কোষ এবং হচ্ছে কি মেনিনজিসের ওই যে আমরা বলছি অ্যারাকনয়েড স্পেস। ঠিক আছে, এখন দেখো এটার উপাদান কি কি। এটা পানির মতোই স্বচ্ছ, তবে এখানে কি থাকে রে? লিম্ফোসাইট কোষ থাকে এবং এর পিএইচ 7.33। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে মেনিনজিসের পিএইচ কত? 7.33। আপেক্ষিক গুরুত্ব 1.004 থেকে 1.006, অর্থাৎ এটা পানির তুলনায় একটু ভারী। এবং প্রাপ্তবয়স্ক মানুষের দেহের পরিমাণ কত থাকে? ডেইলি থাকে হচ্ছে 100 থেকে 150, 140 থেকে 150 মিলিলিটার, এবং দৈনিক ক্ষরণের পরিমাণ হচ্ছে কত? 500 মিলি। এখন প্রশ্ন আসতে পারে যে মস্তিষ্কে থাকেই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড 140 থেকে 150, তাহলে ক্ষরণ হইল 500 কেমনে? তাহলে আমি আগে একবার বলছিলাম না যে রক্তরস থেকে এটা মূলত আসে, আবার পুনরায় আবার কিছু পরিমাণ রক্তরসে আবার ফিরে যায়। এজন্য সারাদিনে তৈরি 500 মিলিলিটার, কিন্তু তার মধ্যে ধরো বাকিটা শোষিত হয়ে যায়, আবার রক্তে ফিরে যায়, আর স্পেস গুলোতে থাকে কতটুকু? মাত্র 140 থেকে 150 মিলিলিটার। ওকে, আর এতে প্লাজমাতে বিদ্যমান সকল উপাদানই থাকে, আর এটি সর্বদা পরিবর্তনশীল, অর্থাৎ সর্বদা ক্ষরিত হয়, আবার কি হয় রে? শোষিত হয়। এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের উভয় স্থানের অবস্থানের জন্য যান্ত্রিক চাপে সমতা রক্ষা করা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন বিপাকজাত পদার্থকে অপসারিত করা, তাহলে স্নায়ু কোষকে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করা, এবং সবথেকে ইম্পর্টেন্ট মস্তিষ্ককে ভাসিয়ে রাখে। কারণ আমাদের মস্তিষ্কের ওজন হচ্ছে কত রে? 150 মিলিগ্রাম থেকে তো কোথায় নিয়ে আসে? আমাদের 50 গ্রামে হ্রাস করতে পারে। আর এদের অবস্থিত শ্বেত রক্তকণিকা স্নায়ুতন্ত্রের জীবাণুকেও কি করে? ভক্ষণ করে। এই যে বলে লিম্ফোসাইট, তারা মস্তিষ্কের মধ্যে আগত জীবাণুগুলোকে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। ওকে, এটা যে সিএসএফ এর কাজ পড়ে নিলাম। এবার তোমরা বাকিটা পড়লে পড়তে পারো, না পড়লে নাই। এবার মোস্ট ইম্পর্টেন্ট টপিকে আসলাম, সেটা হচ্ছে করোটিক স্নায়ু। আমি করোটিক স্নায়ু এগুলো এইভাবে পড়ে লাভ নাই, আমরা করোটিক স্নায়ুর একটা ছক আছে, একটা ছক পড়লেই সব পড়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে মনে রাখবো করোটিক স্নায়ু কয়টা? করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। কয় জোড়া? 12 জোড়া। কাদেরকে করোটিক স্নায়ু বলতেছি? মস্তিষ্ক থেকে উৎপন্ন স্নায়ুগুলোকে বলতেছি করোটিক স্নায়ু। এখন এই করোটিক স্নায়ুর এত বড় ছক কিভাবে মুখস্থ করা? সোজা ভাবে মুখস্থ করুন। প্রথমে আসি আমরা করোটিক স্নায়ুগুলোর নামগুলো মুখস্থ করার একটা নিয়ম আছে। ধরো একজন নানা, আমাদের গ্রামের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। গ্রামে নানা কি খায়? নানা খায় হুক্কা। কি খায়? হুক্কা। তোমরা দেখছো না হুক্কা কিরকম? এরকম করে একটা তামাকের অংশ থাকে, এরপর একটা ডান্ডি, একটা নারকেলের খোবলা, এখানে একটা ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে টানা হয়। ঠিক আছে কিনা? তো এই টানার পরে এই পানিটাকে আবার পুনরায় ফেলে দিয়ে আবার নতুন পানি অ্যাড করতে হয়। এবার নানা তার নাতিকে বলতেছে, নানা হুক্কা খায়, কাকে বলতেছে? নাতি। নাতির নাম হচ্ছে শামসুল হুদা। শামসুল হুদা তারে বলতেছে ওঠো ওঠো ওঠো, তামাক টিক্কা আনো, ফেলে আনো জল ভরে, ফেলে আনো জল ভরে, শামসুল হুদা হুদা। ঠিক আছে, এখন দেখো ওঠোতে কি রে? ওঠোতে হচ্ছে আমাদের অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি।
আর ওঠাতে হচ্ছে কি রে আমাদের অপটিক, আর এটা ওঠাতে হচ্ছে আমাদের কি অকুলোমোটর, অকুলোমোটর। ঠিক আছে, তার মানে হচ্ছে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল আগে না, আগে ট্রক্লিয়ার। ঠিক আছে, আগে ট্রক্লিয়ার, তারপরে ট্রাইজেমিনাল এবং হচ্ছে অ্যাবডুসেন্স, আনত হচ্ছে অ্যাবডুসেন্স। ঠিক আছে, আর ফেলেতে হচ্ছে কি ফেসিয়াল, আনত হচ্ছে অডিটরি বা ভেস্টিবুলো কক্লিয়ার, জলতে হচ্ছে গ্লোসোফেরিনজিয়াল, আর ভরেতে হচ্ছে ভেগাস, আর সামসুল তো স্পাইনাল অ্যাক্সেসরি, আর হুদা হচ্ছে হাইপোগ্লোসাস। ঠিক আছে, এইভাবে তোমরা সিরিয়ালি মনে রাখবা। মেডিকেলে ডিরেক্ট প্রশ্ন আসতে পারে যে 1 নম্বর কর্ডিক্স নাইটার নাম কি, 10 নম্বর কর্ডিক্স নাইটার নাম কি, তোমাকে সিরিয়ালি মুখস্থ করতে হবে। ওকে, এবার আমরা যাচ্ছি কোথায়, এই অংশটুকু দেখো। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফেরিনজিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেস এবং কি হাইপোগ্লোসাস। এখন ধরো এটাকে যদি আমরা ছোট করি, ছোট করে দেখার ট্রাই করো যে আমরা একদম সিস্টেমেটিক পড়া পড়বো। এখানে মুখস্থ করা খুব বেশি কষ্ট নাই, একদম সহজে মুখস্থ করা যাবে। প্রথমে উৎস মনে রাখবো, প্রথম দুইটা অগ্র মস্তিষ্ক, পরের দুইটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, এবং পরের সবগুলো হচ্ছে আসতেছে কোথা থেকে, পশ্চাৎ মস্তিষ্ক। প্রথম 5 থেকে আমাদের 8 পর্যন্ত আসে পন্স থেকে, আর 9 থেকে 12 পর্যন্ত আসে মেডুলা থেকে বা মেডুলা অবলাঙ্গাটা থেকে। ঠিক আছে, এভাবে উৎস মনে রাখবা। শাখা তুমি পড়তে পারো, না পড়লে কোনো সমস্যা নাই। তাহলে দেখো যে কোথায় পাঠায়, আমরা কাজটা বললেই আমরা শাখাটা পাই যাব। অলফ্যাক্টরি কাজে ঘ্রাণে অনুভূতি দেওয়া, আমরা যে ঘ্রাণ নেই, এই ঘ্রাণের অনুভূতি দেওয়া হচ্ছে কোনটা, আমাদের অলফ্যাক্টরি। তাহলে কোথায় পাবো, নাক। ঠিক আছে, এবার দেখো অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়া এবং অ্যাবডুসেন্স। এই অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়া এবং কি অ্যাবডুসেন্স, এই চারটা থাকে কোথায়, চোখে, যারা দেখতে এবং চোখের অক্ষিগোলকের সঞ্চালন। এই যে আমার চোখ এরকম করে নড়াচড়া করতেছে না, এই নড়াচড়া করতে সাহায্য করে মূলত কোনটা, এই চারটা। এই জন্য এমসিকিউ জন্য অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার এবং অ্যাবডুসেন্স, তারা সবাই কথায় অক্ষিগোলক এবং কি রে, দেখো দর্শন অনুভূতি, এটা যে চোখে থাকে, এই চারটা। এবার ধর ট্রাইজেমিনাল, এটা হচ্ছে আমাদের কি 3 জায়গায় সিগন্যাল প্রদান করে বা 3 জায়গা থেকে সেন্স গ্রহণ করে। যেমন ধর অপথ্যালমিক, চোখের পাতার উপরে, ম্যাক্সিলার মানে কি রে, আমাদের এই যে মাড়ির উপরের সাইড, আর ম্যান্ডিবল মানে কি নিচের মাড়ি। ঠিক আছে, তাহলে সংশ্লিষ্ট অঙ্গ। তাহলে মনে রাখবা অপথ্যালমিক মানে চোখের পাতার আশেপাশে, ম্যাক্সিলারি মানে ঊর্ধ্ব চোয়াল, আর ম্যান্ডিবুলা মানে কি নিম্ন চোয়াল। এবারে আসি আমরা অ্যাবডুসেন্স, আগেই পড়ে ফেলছি, গেলাম ফেসিয়াল, নামই আছে ফেসিয়াল মানে হচ্ছে আমাদের কি রে, ফেস, অর্থাৎ এটা আমাদের চর্বণ এবং হচ্ছে গ্রীবা সঞ্চালনে সাহায্য করে। ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি, অডিও মানে আমরা কি করি, শুনি না, অডিটরি মানে আমাদের শ্রবণে এবং ভারসাম্য রক্ষায় অংশগ্রহণ করে। কোথায় পাওয়া যায়, অন্তঃকর্ণ। ঠিক আছে, এবং আমরা গ্লোসোফেরিনজিয়াল কি করে, আমাদের জিহ্বা এবং গলবিলের সঞ্চালন, তাহলে কোথায় পাওয়া যাবে, জিহ্বায়। তাহলে ভেগাস খুবই ইম্পর্টেন্ট, 4 জায়গায়, ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক এবং পালমোনারি। ল্যারিঞ্জিয়াল মানে কি ষড়যন্ত্র, তাহলে কার্ডিয়াক মানে কি হৃৎপিণ্ড, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, এবং পালমোনারি মানে কি ফুসফুস। এই 4টা জায়গায় তারা সিগন্যাল দেয় এবং সিগন্যাল গ্রহণ করে। ঠিক আছে, আর স্পাইনাল অ্যাক্সেসরি কোথায় থাকে, আমাদের হচ্ছে মাথা এবং কাঁধের সঞ্চালনে সাহায্য করে, এবং হাইপোগ্লোসাস জিহ্বার বিচলন, হ্যাঁ আমার জিহ্বা নাড়াচাড়া করতে সাহায্য করে। ঠিক আছে, এখন সবথেকে বেশি পরীক্ষা আসে প্রকৃতি, কি আসে, প্রকৃতি। তাহলে আমরা প্রকৃতি অনুসারে 3 ভাগে ভাগ করছি, একটা সেন্সরি, এবার মনে রাখবা 128, অর্থাৎ সেন্সরি, প্রকৃত একদম সেন্সরি, পিওর সেন্সরি 1, 2 এবং 8 নাম্বার আমাদের কোথায়, 1, 2 এবং 8, এটা হচ্ছে কি প্রকৃত সেন্সরি। এবার নেবো 128। এবার দেখো মোটরটাকে মনে রাখবো কিভাবে, মোটর মনে রাখবো এইভাবে, 3 দ্বিগুণ করলে 6, 6 এর দ্বিগুণ করলে 12, 3 এর পরে 4, আর 12 এর আগে কি দেয়, 11। এগুলো হচ্ছে আমাদের কি মোটর।
আর বাকি যেগুলো আছে তারা সবাই হচ্ছে কি মিশ্র। বাকি যেগুলো আছে সেগুলো আছে সবাই কি মিশ্র। মিশ্র কারা কারা হচ্ছে 5, তারপরে আমাদের কি রে 5 7, 5 7, তারপরে হচ্ছে আমাদের কি রে 10, ঠিক আছে 10, 5 7 10, এগুলো হচ্ছে আমাদের কি মিশ্র। ওকে, ভালো করে পড়ে নিবা, খুবই ইম্পর্টেন্ট। এই একটা শব্দ যদি তুমি ভালো করে বুঝতে পারো, একটা এমসিকিউ কমন, যাও বলে দিলাম একটা এমসিকিউ কমন, ঠিক আছে। এবারে আমরা আসি সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। এখানে এত পড়ার দরকার নেই, জাস্ট একটা লাইন মনে রাখবা। সুষুম্না কাণ্ড স্পাইনাল কর্ড দেখতে কোন আকৃতির? এইচ আকৃতির বা প্রজাপতি আকৃতির। এইচ আকৃতি বা প্রজাপতি আকৃতির। দেখো অনেকটা এইচ এর মতো লাগে না? এবং এখান থেকে কয়টা স্নায়ু তৈরি হয়? 31টা স্নায়ুর তৈরি হয়। আর সুষুম্না কাণ্ড মস্তিষ্কের গঠনের উল্টা, মস্তিষ্কের ভিতরে ছিল হোয়াইট ম্যাটার, বাইরে ছিল গ্রে ম্যাটার, আর এর ভিতরে থাকবে গ্রে ম্যাটার, বাইরে থাকবে হোয়াইট ম্যাটার। শেষ। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পড়া। দেখো আমরা এবার যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে কি মানব সংবেদী অঙ্গ। আমরা জানি আমাদের দেহের সংবেদী অঙ্গ হচ্ছে 5টা: ত্বক, নাক, চোখ, জিহ্বা এবং হচ্ছে কি কান। এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা চোখ এবং কান নিয়ে। তবে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র চোখ নিয়ে আলোচনা করব। দেখো মানুষের চোখের এই লাইনটা মনে রাখবা, মাত্র 1.6 অংশ বাইরে থাকে আর 5.6, অর্থাৎ আমার একটা যে চোখ তার মাত্র কত রে 1.6 আমি বাইরে দেখতেছি, আর বাকি 5.6% আমার কোথা থেকে ভিতরে থাকে, ঠিক আছে। এবং মানুষের চোখকে আমরা দুইটা প্রধান অংশে ভাগ করব। একটা হচ্ছে আমাদের কি রে অক্ষিগোলক আর আনুষঙ্গিক অঙ্গ। অক্ষিগোলক বলতে আমাদের এই যে অঙ্গটা দেখতেছে যেটা আমার ঘোরাঘুরি করতেছে এটা অক্ষিগোলক। আর অক্ষিগোলককে সুরক্ষিত বা তার আশেপাশে যে অঙ্গগুলো আছে তাদেরকে বলবো আমরা কি আনুষঙ্গিক অঙ্গ। একটু ভালো করে এগুলো বোঝার চেষ্টা করি, বুঝলেই হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে আসি আমরা অক্ষিগোলককে আবার 3টা স্তরে ভাগ করছি। কয়টা স্তরে ভাগ করছি? 3টাই অংশে ভাগ করছি। এই 3টা অংশের মধ্যে এটা আছে স্তর, লেন্স এবং কি প্রকোষ্ঠ, ঠিক আছে। এবার দেখো চোখ, আমরা চোখের গঠনে চলে যাই। মনে রাখবা আমাদের চোখ প্রথমে একটা এরকম একটা গোলক থাকে এবং চোখের বাইরে একটা সাদা স্তর থাকে। এই স্তরটার নাম হচ্ছে স্ক্লেরা। এই যে দেখো স্তর কতগুলো আছে, এটা যে স্ক্লেরা। এই সাদা স্তরের পরে আমরা একটু যদি ছবি দেখানোর জন্য ট্রাই করি, একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এই সাদা স্তরের ভিতরে আমাদের আরেকটা কালো স্তর আছে। এটা কি আছে? কালো স্তর আছে। তোমরা দেখতে পাচ্ছ না হয়তোবা, ধরে নাও এটা একটা কালো স্তর, যার নাম হচ্ছে করোয়েড। যার নাম হচ্ছে কি করোয়েড। ধরো আমরা এটাকে কালো এইভাবেই দিচ্ছি, এটা এই কালারটা দিয়ে। এটা দেখো এটা একটা কালো স্তর, আমি যদিও কালার দেখাচ্ছি বাট এটা একটা কি কালো স্তর, যার নাম হচ্ছে কি করোয়েড। মানে এই করোয়েডের ভিতরে আমরা অনেকগুলা জিনিস পাবো, ঠিক আছে। করোয়েডের ভিতরে একটা উঁচু মাংসপিণ্ড থাকবে যাকে বলা হচ্ছে কি সিলিয়ারি বডি। এটাকে বলা কি সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি থেকে একটা লিগামেন্ট এইভাবে উপরের দিকে এবং নিচের দিকে আসবে, যার নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। এটার নাম কি সাসপেনসরি লিগামেন্ট। আর লিগামেন্ট কি করে? আমাদের লেন্সের সাথে সংযুক্ত থাকে। এই লিগামেন্টটা কাকে সংযোগ করে রাখে? এটা হচ্ছে লেন্স। এটা হচ্ছে কি লেন্স। কার সাথে সংযোগ রক্ষা করে? লেন্স, ঠিক আছে। এরপরে বলছে যে করোয়েডের একটা অংশ সামনের দিকে আসে, এই সামনের দিকে এখান থেকে আসে। এই যে আমরা একটা চোখের যে কালো অংশটা দেখতেছি না, এই কালো অংশটার নাম হচ্ছে আইরিশ। এটার নাম কি রে? আইরিশ। এবং আইরিশ একটা জায়গায় একটা ছিদ্রের মতো অংশ তৈরি করে যার নাম হচ্ছে পিউপিল। এটার নাম হচ্ছে কি পিউপিল। তাহলে দেখো করোয়েডে আমরা কি কি পাইলাম? সিলিয়ারি বডি, সাসপেনসরি লিগামেন্ট, আইরিশ এবং কি পাচ্ছি? পিউপিল। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে করোয়েড স্তরটা দেখতে কি রকম কালো, কেন কালো হয়? কারণ তার ভিতরে একটা মেলানিন নামক রঞ্জক থাকে। কি থাকে? মেলানিন। কি থাকে? মেলানিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য এটা কি দেখায়? কালো দেখায়। এরপর দেখো তাহলে আমাদের একদম ভিতরে আমাদের করোয়েডের স্তরের নিচে আরেকটা স্তর থাকে যার নাম পিঙ্কি কালার বা গোলাপি কালার একটা স্তর থাকে যার নাম হচ্ছে রেটিনা। এর নাম কি? রেটিনা। পিঙ্কি কালার বা গোলাপি কালারের একটা স্তর যার নাম হচ্ছে কি রেটিনা। এবং মনে রাখতে হবে এই রেটিনাতে আমরা দুই ধরনের কোষ পাবো, একটা রড কোষ আর একটা হচ্ছে কি রে কোন কোষ। দেখো তো বানান করলে ROD রড, এখানে ডি আছে না, ডি তে আছে ডার্ক, অর্থাৎ তারা অনুজ্জ্বল বা অন্ধকার আলোতে দেখতে সাহায্য করে, অন্ধকার আলোতে দেখতে সাহায্য করে। আর কোন CONE কোন কোষ, সি তে আছে কালার, COLOUR কালার মানে কি রঙিন আলোতে দেখতে সাহায্য করে, ঠিক আছে। খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে। এখন
এছাড়াও আমাদের এই জায়গায় স্ক্লেরার উপরে, স্ক্লেরাটা এই যে আমাদের পিউপিল এবং আইরিশ আছে না, এদের উপরে আসে একটা স্বচ্ছ স্তর তৈরি করে যার নাম হচ্ছে কর্নিয়া। এটা কে তৈরি করলো? স্ক্লেরা। এর নাম হচ্ছে কি? কর্নিয়া। তাহলে কর্নিয়া স্তরটা সামনের দিকে একটা স্বচ্ছ আবরণ তৈরি করলে তাকে বলা হয় কি? সরি, স্ক্লেরাটা সামনের দিকে আমাদের কর্নিয়া রূপান্তরিত হয় এবং এই কর্নিয়ার উপরে আর একটা পাতলা আবরণ থাকতে পারে যার নাম হচ্ছে কনজাংটিভা। এর নাম কি? কনজাংটিভা। কনজাংটিভা। ঠিক আছে, এগুলা গেল আমাদের স্তর সংখ্যা। লেন্স পরে ফেলছে দ্বিতল। এবার আসি আমরা প্রকোষ্ঠ। আমাদের এখানে কি কয়টা প্রকোষ্ঠ আছে? মনে রাখবা 3টা প্রকোষ্ঠ, অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ আর কি ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠ কাকে বলা হয়? এই দেখো, এটার নাম হচ্ছে আইরিশ, আর এটা হচ্ছে কি রে? কর্নিয়া। কর্নিয়া এবং আইরিশের মাঝখানে যে গ্যাপটুকু আছে, এই গ্যাপকে বলা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ। কি বলা হচ্ছে? অগ্র প্রকোষ্ঠ। আর এই অগ্র প্রকোষ্ঠ পরে আইরিশ এবং লেন্সের মাঝখানে আরেকটা গ্যাপ আছে না, এই অংশটুকু, এটাকে বলতেছি আমরা কি রে? পশ্চাৎ প্রকোষ্ঠ। কি? পশ্চাৎ প্রকোষ্ঠ। এবং লেন্স এবং রেটিনার মাঝখানে একটা বিরাট বড় ফাঁকা জায়গা আছে যার নাম হচ্ছে কি রে? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ইটস ওভারঅল আমাদের আই। চোখের ভিতরে কি কি জিনিস থাকে এগুলো সব এখানে আলোচনা। এখন আমরা জাস্ট পড়াটা রিডিং মিলাই নেই, ঠিক আছে? এবার চলে যাও চোখের অংশ। এবার দেখো, প্রথমে আসি আমরা কি? অকিগোলকের স্তর কি থাকে? স্ক্লেরা। স্ক্লেরা স্বচ্ছ, এরপরে একটা সাদা কনজাংটিভা আবরণ থাকে। এর কাজ কি? স্ক্লেরার কাজ চোখের আকৃতি বজায় রাখা এবং চোখকে সংরক্ষণ করে এর পেশিগুলোকে সংযুক্ত রাখা। আর কর্নিয়ার মধ্যে চোখের ভিতরে আলো প্রবেশ করতে সাহায্য করে। আর কনজাংটিভা সম্মুখে আর্দ্র এবং পিচ্ছিল রাখে এবং হচ্ছে কি আমাদের চোখকে ধুলাবালি রোগ জীবাণু থেকে রক্ষা করে। এটা করোয়েড। এটি স্ক্লেরার নিচে অবস্থিত রক্তবাহিকা সমৃদ্ধ এবং মেলানিন রঞ্জকে রঞ্জিত। আর মেলানিন থাকার কারণে এটা আমার কি দেখাচ্ছে? কালো দেখাচ্ছে। দেখো এই যে কালো অংশটার আইরিশ, ঠিক আছে? এবারে দেখো আইরিশের মধ্যে আবার নিম্ন বর্ণিত অঙ্গগুলো থাকে। এমসিকিউতে প্রশ্ন আছে নিচে কোনটি আইরিশের অংশ হয় অথবা নয়? সরি, করোয়েডের অংশ হয় অথবা নয়। করোয়েডে কি কি থাকে? আইরিশ, এই যে কালো অংশটা আইরিশ। তারপর হচ্ছে আমাদের সিলিয়ারি বডি, দেখো এটি একটা স্থূলকার বলয়কার অংশ, আইরিশ এবং করোয়েডের সংযোগ স্থলে থাকে। তার এরপরে আছে কি? সিলিয়ারি পেশিগুলো লেন্সের আকৃতি পরিবর্তন করে উপযোজনে সাহায্য করে। তারপরে আমরা আসি কি? সাসপেনসরি লিগামেন্ট। লেন্সের চতুর্দিকে বেষ্টনকারী লিগামেন্ট গুলোকে বলা হচ্ছে কি? সাসপেনসরি লিগামেন্ট। পিউপিল, আইরিশের কেন্দ্রে অবস্থিত বৃত্তাকার অরীয় পেশিতে বিভক্ত একটি ছোট্ট ছিদ্র বিশেষ, তাকে বলা হচ্ছে কি? পিউপিল। এটা আলোর তীব্রতা অনুযায়ী ছোট এবং কি হতে পারে? বড় হইতে পারে। তাহলে রেটিনা বলছে, রেটিনা হচ্ছে অকিগোলকের প্রাচীরের সবাইকে ভিতরের স্তর। মনে রাখবা এটা আবার 10টা উপস্তরে গঠিত। এমসিকিউর জন্য খুবই মনে রাখবা যে রেটিনা কয়টা স্তর থাকে? রেটিনা আবার 10টা স্তর থাকে এবং রেটিনাতে দুই ধরনের কোষ থাকে, এটা রড কোষ আর এটা কি রে? কোন কোষ। এটুকু একটু রিডিং তুমি পড়তে পারো খুব ভালো করে, মানে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে দেখো রড কোষ কি বলছে? রড কোষ এবং কোন কোষ? রড কোষগুলো বাইরের রড আকৃতির এবং রোডোপসিন নামক প্রোটিন দ্বারা গঠিত। এমসিকিউর জন্য প্রশ্ন আসবে রড কোষ কোন ধরনের প্রোটিন দ্বারা গঠিত? রোডোপসিন। আর আমাদের কি রে? কোন কোষ কি রে? ফটোপসিন। হ্যান্ডন পড়ে রাখবা, সংখ্যাটা পড়ে নিতে পারো। এভাবে না পড়ে তুমি এইটুকু পড়তে পারো। রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্য: আকার আকৃতি 2 মাইক্রোমিটার পুরু, ওটা 3 থেকে 5 মাইক্রোমিটার পুরু। গঠন দেখতে রড আকৃতির আর ওটা দেখতে হচ্ছে কি রে? কোন আকৃতির এবং আয়োডোক্সিন নামক রঞ্জক পদার্থ থাকে। সংখ্যা 12, রড কোষ থাকে 12 কোটি থেকে 12,50,00,000 আর কোন কোষ থাকে মাত্র প্রতি কোষে 60 থেকে 70 লক্ষ। এটা হচ্ছে কি করে? বলছে যে আলোর প্রতি অধিক সংবেদনশীল তাই রাতের দর্শনে ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে কম সংবেদনশীল তাই দিনের আলোতে সাহায্য করে। প্রতিবিম্ব সবসময় সাদা কালো প্রতিবিম্ব তৈরি করে, আর কোন কোষ কি করে? আমাদের রঙিন প্রতিবিম্ব তৈরি করে। এরপরে এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট, এটা বোঝার জন্য মাথায় রাখতে হবে একটা ছবি, অপটিক ডিস্ক বা এইসব জিনিস বোঝার জন্য আমাদের একটা ছবি রাখতে হবে। ধরো এটা আমাদের একটা চোখ, তাই না? এই চোখ, চোখের যেই জায়গায় আমাদের অপটিক স্নায়ুগুলো আসে মিলিত হয় এবং এই অপটিক স্নায়ুগুলো পরবর্তী কার সাথে গিয়ে যুক্ত হয়? আমাদের অক্সিপিটাল লোবে। কোথায় যুক্ত হয়? আমাদের মস্তিষ্কের অক্সিপিটাল লোবে গিয়া যুক্ত হয়। আর এই অপটিক স্নায়ুগুলো যেখানে তৈরি হয় এটা বলে অপটিক ডিস্ক। এটা বলা হচ্ছে কি? অপটিক ডিস্ক। এই অপটিক ডিস্কে কোনো রড কোষ এবং কোন কোষ থাকে না, এজন্য অপটিক ডিস্কে আমরা কোনো প্রতিবিম্ব দেখতে পাই না। এজন্য তার আরেকটা নাম হচ্ছে কি রে? অন্ধ বিন্দু। ভালো করে মনে রাখবা,
অক্ষিগোলকের যে বিন্দুতে নিউরনের এক্সনগুলো মিলিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে তার নাম অপটিক ডিস্ক। এখানে কোনো রড কোষ এবং কোন কোষ থাকে না, তাই আলোর প্রতি এটা সংবেদনশীল না। এজন্য আমরা এখানে আলো পড়লে কোনো বিম্ব দেখতে পাই না, এজন্য তার একটা নাম কি অন্ধ বিন্দু। ঠিক অপটিক ডিস্কের ঠিক মাঝখানে উপরে এখানে একটা কেন্দ্র আছে, যে কেন্দ্রে রড এবং কোন কোষের সংখ্যা সবথেকে বেশি, তার নাম হচ্ছে আমরা বলি ফোবিয়া সেন্ট্রালিস বা পীতবিন্দু। আর এখানে কিছু সংখ্যক রড কোষ কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে রে, কোন কোষ থাকে। এই জন্য এই জায়গায় সব থেকে ভালো প্রতিবিম্ব দেখা যায়, যার নাম কি রে, মেকুলা লুটিয়া। ভালো করে মনে রাখবা, মেকুলা লুটিয়া আরেকটা নাম কি, ফোবিয়া সেন্ট্রালিস, আরেকটা নাম হচ্ছে পীতবিন্দু। এবার আসে অপটিক স্নায়ু। তোমরা জানোই রেটিনা স্তর গ্যাংলিয়ন সমৃদ্ধ নিউরনগুলো একত্রিত অপটিক স্নায়ু গঠন করে, আর এটা প্রতিবিম্ব অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। এই যে স্নায়ুগুলো দেখতেছো এগুলো হচ্ছে কি অপটিক স্নায়ু। এবার আসি পরবর্তী যে পড়াটা, ঠিক আছে, লেন্স। লেন্সের জায়গায় কি পড়বা, লেন্স দ্বিউত্তল, ঠিক আছে। এটা কি দ্বারা যুক্ত থাকে, সাসপেনসরি লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। হ্যাঁ, এটা সিলিয়ারি বডির সাথে সাসপেনসরি লিগামেন্ট হয়ে যুক্ত হয়ে ঝুলে থাকে এবং এটা দ্বিউত্তল চাকতির মতো। অবশ্যই মনে রাখবা কিরকম দেখতে, দ্বিউত্তল। লেন্সটা হচ্ছে এরকম দ্বিউত্তল, ঠিক আছে। আর লেন্সের পিছনে সামনের দিকে বেশি চাপা এবং নরম, কিছুটা হলুদ। বয়স বাড়ার সাথে সাথে এটি আরো চাপা এবং হলদে দৃঢ় হয়, ফলে স্থিতিস্থাপকতা কমে যায়। ফলে যত মানুষের বয়স বাড়ে তত দৃষ্টিশক্তি আস্তে আস্তে কি হয়, কমতে থাকে। এবার দেখো অক্ষিগোলকের প্রকোষ্ঠগুলা, ঠিক আছে। প্রকোষ্ঠ, দেখো প্রকোষ্ঠ আগেই বলছে, অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ এবং কি ভিট্রিয়াস প্রকোষ্ঠ। দেখো লেখা আছে না, কর্নিয়া এবং আইরিশের মধ্যবর্তী প্রকোষ্ঠকে বলতেছে আমরা কি, অগ্র। এটা অ্যাকুয়াস হিউমার নামক পানির মতো অংশ দ্বারা পূর্ণ থাকে। পশ্চাৎ প্রকোষ্ঠ এটা অ্যাকুয়াস হিউমারে পূর্ণ, আইরিশ এবং লেন্সের মধ্যবর্তী স্তরে অবস্থিত। আর ভিট্রিয়াস হিউমার কাকে বলছি, যে আমাদের লেন্স এবং রেটিনার মধ্যবর্তী বড় প্রকোষ্ঠকে বলতেছে ভিট্রিয়াস হিউমার। এগুলা পড়ে নিবা। এবার যাচ্ছে চোখের আনুষঙ্গিক অঙ্গ, অক্ষিকঠোর। এটা তো দরকার নাই। অক্ষিকঠোর কি, আমার চোখ যেই ইয়াটার ভিতরে ঢুকানো থাকে, এই যে গর্তের মতো অংশটা, এটা বলে অক্ষিকঠোর। অক্ষিপেশি, এটা ইম্পর্টেন্ট। অক্ষিপেশি দুই প্রকার, একটা এক্সট্রিনসিক আর একটা হচ্ছে কি ইন্ট্রিনসিক। এক্সট্রিনসিক মানে কি বোঝাচ্ছে, আমার চোখের বাইরে যে পেশিগুলো থাকবে তাকে বলে এক্সট্রিনসিক, আর অক্ষিগোলকের ভিতরে যে পেশিগুলো থাকবে তাকে বলে ইন্ট্রিনসিক। মনে রাখবা এই এক্সট্রিনসিক পেশি আমাদের কয় প্রকার আছে, 6 প্রকার। আগে এখানে ছবিটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা। এক্সট্রিনসিক মানে কি, চোখের বাইরে যে পেশিগুলো থাকে তাকে এক্সট্রিনসিক, আর অক্ষিগোলকের ভিতরে যে পেশিগুলো থাকে তাহলে ইন্ট্রিনসিক। বাইরের গুলো হচ্ছে 6 প্রকার। মনে করবা 4টা রেকটাস আর 2টা হচ্ছে অবলিক। দেখো লেখা আছে সুপিরিয়র রেকটাস। সুপিরিয়র মানে কি চোখের উপরে, সুপিরিয়র রেকটাস উপরে আছে, আর ইনফিরিয়র রেকটাস মানে কি চোখের নিচে আছে। এবং মিডিয়াল আর ল্যাটারাল। মিডিয়াল মানে কি, এটা যে আমার চোখ, এটা আমার মিডিয়াল সাইড, এই দিক দিয়ে ভিতরের দিকে, আর ল্যাটারাল মানে কি এই দিক দিয়ে বাইরের দিকে, ঠিক আছে। আর 2টা অবলিক আছে, সুপিরিয়র রেকটাসের উপর আরেকটা অবলিক মাসেল এবং ইনফিরিয়র রেকটাসের নিচে আরেকটা ইনফিরিয়র অবলিক মাসেল। তাহলে কিভাবে মনে রাখবো, 4টা ল্যাটারাল, মিডিয়াল, ল্যাটারাল, আর হচ্ছে কি সুপিরিয়র এবং কি ইনফিরিয়র হচ্ছে কি রেকটাস। তাহলে তুমি নিজেই বুঝতেছো কোন দিকে ঘুরাতে সাহায্য করে। মিডিয়াল মানে কি চোখকে ভিতরের দিকে, আর যে ল্যাটারাল মানে কি চোখকে বাইরের দিকে, তারপরে সুপিরিয়র মানে কি চোখকে উপরের দিকে, আর ইনফিরিয়র মানে কি চোখকে নিচের দিকে দেখতে সাহায্য করে, ঠিক আছে। এই হচ্ছে হিসাব, আর পড়ার দরকার নাই। আর এখানে আমাদের পরে আসা অক্ষিপল্লব বা চোখের পাতা। আমরা এই যে অংশটা অক্ষিপল্লব, অক্ষিপল্লবে কতগুলো চুলের মতো অংশ আছে যাকে বলে অক্ষিপক্ষ। আইব্রো মানে বুঝাই তোমরা সবাই, এটা যেটা প্লাক করো মেয়েরা বিশেষ করে, বা এখন ছেলেরাও করে, এইটাকে বলছে আইব্রো। আইব্রোর কাজ কি, ঘাম যেন চোখের মধ্যে প্রবেশ না করে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, অক্ষি গ্রন্থি। চোখের ভিতরে কতগুলো গ্রন্থি আছে যেখান থেকে বিভিন্ন ধরনের তরল বা বিভিন্ন পানির মতো অংশ তৈরি হয়, তাহলে চক্ষু গ্রন্থি 3 জোড়া। কয়টা, ল্যাক্রিমাল গ্রন্থি, হার্ডারিয়ান এবং কি মেমোভিয়ান। জাস্ট মেইন পয়েন্টটা মনে রাখবা, ল্যাক্রিমাল যারা, এটা নাম অশ্রু গ্রন্থি, কারণ এই জায়গা থেকে মূলত আমাদের অশ্রু তৈরি হয়। আর অশ্রু তৈরি হয় বলে এটার নাম হচ্ছে কি ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রু গ্রন্থি, ঠিক আছে। এবং এর মধ্যে লাইসোজাইম নামক এনজাইম থাকে, এই জন্য কোনো ব্যাকটেরিয়া বা কোনো একটা পোকা যদি আমাদের চোখে পড়ে সে সাথে সাথে কি হয়, মারা যায়। এই লাইসোজাইম এতটাই হচ্ছে মানে শক্তিশালী এনজাইম, ঠিক আছে। তাহলে মেইন পয়েন্টগুলো মনে রাখবা, ল্যাক্রিমাল, হার্ডারিয়ান আর কি মেমোভিয়ান। কনজাংটিভা করার দরকার নাই। এখন এগুলা যেগুলো আছে এগুলা তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট এমনি 1 লাইন 2 লাইন পড়তে পারো বুঝার জন্য। তাহলে আমাদের চোখ কে গেল শেষ। তারপর আমি একটু বুঝাই দেই চোখের ভিতরে কিভাবে বিম্ব তৈরি হয়, ঠিক আছে। চোখের ভিতরে কিভাবে বিম্ব তৈরি হয় এটা বোঝানোর জন্য আমি তোমাকে একটু পেজে নিয়ে যাই।
চোখের মধ্যে কিভাবে বিম্ব তৈরি হয় দেখো। প্রথমে আমরা ধরো এই জায়গায় একটা চোখ চিন্তা করলাম, হ্যাঁ, যার এইটা হচ্ছে কি রেটিনা, সরি এটা হচ্ছে কি রেটিনার স্তর। আর এখানে আমাদের রেটিনার মধ্যে উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি করোয়েড স্তর। ঠিক আছে, এটা তোমরা বুঝতেছো না, তারপর ট্রাই করো। এবার ধরো আমি এখানে হচ্ছে কি আছে লেন্স আছে, এখানে কি আছে লেন্স। ধরো এই লেন্সের সামনে একটা বস্তু আছে, এই একটা বস্তু। প্রথমে এই বস্তুটা সমান্তরালে আলো ফেলবে যেটা প্রধান ফোকাস দিয়ে যায়, তারপর এটা আলোক কেন্দ্র দিয়ে গেলে যেই পথে যাবে সেই পথেই চলে যাবে। সেখান থেকে প্রধান ফোকাস দিয়ে গেলে আমাদের হচ্ছে ইয়াতে মিলিত হবে, ধরো এরকম করে। আলোক কেন্দ্র দিয়ে গেলে এই জায়গায় মিলিত হলো, মিলিত হওয়ার পর এখানে একটা বিম্ব তৈরি হবে। এবং মনে রাখবা যেহেতু এখানে আলোর প্রকৃত মিলন করছে, আলোর কি করছে প্রকৃত মিলন, এই প্রকৃত মিলনের কারণে এখানে যে বিম্বটা হচ্ছে এটা হবে কি বাস্তব, তবে কি বাস্তব। এবং কি এটার মস্তিষ্কটা নিচের দিকে গেছে না মাথাটা, এই জন্য তাকে বলে কি তার নাম হচ্ছে কি উল্টো। চোখে আমাদের কোন ধরনের বিম্ব গঠিত হয় সবসময় বাস্তব এবং উল্টা। তারপরে আমাদের এখানে যে অপটিক স্নায়ুগুলো আছে, এই অপটিক স্নায়ুগুলো এই সিগন্যালটাকে আমাদের এই চিত্রটাকে কোথায় পাঠাইলো মস্তিষ্কে পাঠাইলো। এই মস্তিষ্ক তখন ছবিটাকে আবার উল্টাইলো, তাহলে দেখো এটা ছিল বিম্ব, তারপরে উল্টায় ফেললাম চোখের ভিতরে, সেটাকে আবার উল্টাইলে আমাদের লক্ষ্য বস্তুর মতোই দেখাচ্ছে। ঠিক আছে কিনা? তাহলে আমরা বলতে পারি মানুষের যে দৃষ্টি শক্তিটা সেটা প্রথমে আছে বাস্তবে উল্টা বিম্ব গঠিত হয়, পরে মস্তিষ্ক ওই ছবিটাকে আবার উল্টায় এনে এইভাবে তৈরি হচ্ছে আমাদের। এখন তোমাদের এগুলা কেমনে আসছে এটা দরকার নাই, তোমাদের সৃজনশীল পরীক্ষায় কখনো প্রশ্নে আসবে, সরি এমসিকিউ পরীক্ষা জীবনে প্রশ্ন আসবে না, সৃজনশীলের জন্য এটা ইম্পর্টেন্ট। এবার তাহলে আমরা যাচ্ছি, এগুলা তোমার পড়ার দরকার নাই, তুমি পড়তে পারো জাস্ট এইটুকু লাইন যে দর্শন কৌশলের গতিপথটা কোন দিক দিয়ে যাচ্ছে। প্রথমে আলোক রশ্মি কোথায় কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, এবারে পিউপিল, তারপরে লেন্স, তারপরে যে ভিট্রিয়াস হিউমার, তারপরে রেটিনা, তারপরে অপটিক্স নার্ভ, এবং সবার শেষে কোথায় যায় যে মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে। ওকে, এখন আসে উপযোজন। উপযোজন জিনিসটা হচ্ছে এরকম, ধরো তোমাকে আমি হুট করে বড় লাইট মারলাম, জোরে লাইট মারলে তুমি চোখ কি করে বন্ধ করে ফেলো, আর যখন অন্ধকার হয়ে যায় তখন দেখার জন্য তুমি কি করো চোখ বড় বড় করো। এই যে চোখ ছোট এবং বড় করাটাকেই বলা হচ্ছে কি উপযোজন। অর্থাৎ একটা ছবিকে সুন্দর করে দেখার জন্য আমরা চোখের ভিতরে আকৃতির যে পরিবর্তনটা করি তাকেই বলা হচ্ছে কি উপযোজন। লেখা আছে যে দর্শনীয় বস্তু লেন্সের মধ্যকার দূরত্ব পরিবর্তন না করে সিলিয়ারি পেশি এবং সাসপেন্সরি লিগামেন্টের সংকোচন প্রসারণের ফলে লেন্সের বক্রতা অথবা ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্ট দেখার জন্য চোখে যে বিশেষ ধরনের পরিবর্তন ঘটে সেটাকেই বলা হচ্ছে কি উপযোজন। এখান থেকে কি করবা তুমি দেখবা এখানে দুইটা রোগের নাম দেওয়া আছে। কি দেওয়া আছে? দুইটা রোগের নাম। এটা হচ্ছে কি রে দীর্ঘ দৃষ্টি, আর এটা হচ্ছে কি হ্রস্ব দৃষ্টি, বা যেটাকে আমরা বলি হাইপার মেট্রোপিয়া, হাইপার মেট্রোপিয়া, আর এটা হচ্ছে কি রে মায়োপিয়া। মনে রাখবা হাইপার যেখানে সে কি করে যে দৃষ্টিতে কাছের বস্তু দেখা যায় কিন্তু দেখা যায় না, দূরের বস্তু দেখতে পায়। তাহলে আমি দূরের বস্তু দেখতে পাচ্ছি কিন্তু কাছের জিনিস দেখতে পাই না, তখন তাকে বলছে হাইপার মেট্রোপিয়া। ঠিক আছে, এই যে হাইপার মেট্রোপিয়া। আর হচ্ছে আমাদের কি রে আমি উল্টাটা বলতে পারি যে আমি দূরের বস্তু দেখতে পাই না কিন্তু কাছের বস্তু দেখতে পাই, সেটাকে বলা হচ্ছে কি রে যে দূরের বস্তু দেখতে সমস্যা হয় তবে তাকে বলা হচ্ছে কি রে মায়োপিয়া। অর্থাৎ এখানে আমরা দূরের জিনিস দেখি, দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখে না, সেটাকে বলা হচ্ছে কি হাইপার মেট্রোপিয়া। আর কাছের বস্তু দেখে না কিন্তু দূরের বস্তু দেখতে সমস্যা কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তাকে বলা কি মায়োপিয়া। এখানে মনে রাখবা এগুলোর ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়। আর হচ্ছে হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে কিন্তু উত্তল, হাইপার হাই, উত্তল মানে বড়, আর মায়োতে কম মানে কি অবতল। এভাবে মনে রাখতে পারো। এটা যদি আমি তোমাকে আরো ডিটেইলস পড়াইতাম তাহলে সুবিধা হইতো, তারপরে দরকার নাই, জাস্ট এইটুকু মনে রাখলেই চলছে। ঠিক আছে, এইবার দ্বিনেত্র দৃষ্টি। মনে রাখবা দ্বিনেত্র দৃষ্টি বলতে বোঝাচ্ছে কি দুই নেত্র, মানে দুই চোখে দুইটা বিম্ব তৈরি হয়। অর্থাৎ যখন কোন একটা বস্তু থেকে একটা আলো আমার চোখে আসে, এই চোখে আমার একটা আলাদা বিম্ব, এই চোখে একটা কি হয় আমার আলাদা বিম্ব তৈরি হয়, কিন্তু মস্তিষ্ক ওই দুইটা বিম্বকে কি করে ফেলে মার্জ মানে এক করে ফেলে। এই ধরনের দৃষ্টিকে আমরা বলি দ্বিনেত্র দৃষ্টি। দেখো মানুষের দৃষ্টিকে দ্বিনেত্র দৃষ্টি বলে, কারণ আমরা কোনো দৃশ্যযোগ্য বস্তু একই সাথে দুই চোখের সাহায্যে এককভাবে দেখতে পাই। তাহলে আমার নরমালি তো আমাদের সামনে যে জিনিসগুলো আছে আমরা দুইটা দেখতে পাই, আমার চোখ কয়টা দুইটা, তুমি যদি এরকম করে ভিতরে দিয়ে ঢুকে যাও দেখবে দুইটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে কিনা? তো দেখা যাক
যে আমাদের উচিত ছিল দুইটা বিম্ব তৈরি দেখার, কিন্তু আমাদের মস্তিষ্ক সেটাকে কি করে ফেলে, দুইটাকে একটাই পরিণত করে। এই ধরনের দৃষ্টিকে আমরা বলবো কি দ্বিনেত্র দৃষ্টি। এবং মনে রাখবা আমাদের এক চোখ থেকে আরেক চোখের মধ্যে দিয়ে দূরত্ব 6.3 সেন্টিমিটার, ফলে বস্তু দেখার সময় প্রত্যেক চোখের দূরত্বের একটি করে প্রতিবিম্ব তৈরি হয়, আর প্রতিবিম্ব দুটি একটি হয়ে অন্যটি থেকে আলাদা, উভয় উদ্দীপনা মস্তিষ্কে প্রেরিত হয়। মস্তিষ্ক তখন উদ্দীপনার সমন্বয় সাধন করে এবং ফলে বস্তু দুটির একটা ত্রিমাত্রিক চিত্র দেখা যায়। দ্বিনেত্র দৃষ্টির শর্তটা পড়ে নিতে পারে এমসিকিউর জন্য। নির্দিষ্ট বস্তুতে নিবন্ধ করার জন্য অক্ষিপেশিকে সঠিকভাবে সংযোজিত হতে হয়, দুই চোখে রেটিনা সদৃশ বিন্দুর উপস্থিত থাকতে হয় এবং দুই চোখে রেটিনা প্রায় একই রকম প্রতিবিম্ব সৃষ্টি হতে হয় এবং দুটির বীক্ষণ ক্ষেত্রকে এক জায়গায় পরস্পর মিলিত হতে হয়। দ্বিনেত্র দৃষ্টির সুবিধা পড়ে নিবা। এখন এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, চক্ষুর দৃষ্টিতে ভিটামিন এ এর ভূমিকা। তাহলে দেখো আমাদের যেই সমস্যাটা হইল চক্ষুর দৃষ্টিতে ভিটামিন এ এর ভূমিকা, আমি একটু দেখাই এর ভূমিকাটা কি। তাহলে দেখো আমরা একটু আগেই বলছি আমাদের যে রেটিনায় দুই ধরনের কোষ থাকে, একটা রড কোষ আর একটা কোন কোষ। রড কোষ তৈরিতে সাহায্য করে রডোপসিন নামে একটা প্রোটিন, ঠিক আছে। মনে রাখবা এই রডোপসিন প্রোটিন তৈরিতে সাহায্য করে কোনটা, ভিটামিন এ। দেখো ভিটামিনের প্রধান উপাদান হচ্ছে রেটিনল, যেটা রড কোষ এবং কোন কোষগুলোর আলোক সংবেদী রডোপসিন এবং আয়োডোপসিন রঞ্জক গঠনে সাহায্য করে। এই রডোপসিন এবং আয়োডোপসিন পদার্থকে গঠন করতে সাহায্য করে কি, ভিটামিন এ। যদি একজন ব্যক্তির ভিটামিন এর অভাব হয় তাহলে কি হবে, তার রডোপসিন এবং আয়োডোপসিন প্রোটিনগুলো তৈরি হবে না, আর ঠিক মতো প্রোটিন তৈরি না হলে আমার রড কোষও তৈরি হবে না। রড কোষ কোন কোষ তৈরি না হলে আমি বস্তুকে ঠিক মতো দেখতে পারবো না, তখন একটা রোগ হয়, যে রোগটার নাম হচ্ছে কি, রাত কানা, ঠিক আছে, বা নাইট ব্লাইন্ডনেস বা নেকটালোপিয়া। হ্যাঁ, এবার দেখো চোখের ছানি পড়া, মনে রাখবা যখন আমাদের লেন্স অস্বচ্ছ হয়ে যায়, এই অস্বচ্ছ লেন্সটাকে আমরা কি বলে, ছানি পড়া বলি, এবং পরে এটাকে অপারেশনের মাধ্যমে কৃত্রিম লেন্স লাগানো লাগে। ক্লিয়ার? তাহলে দেখো এগুলা থেকে আমাদের এটুকুই প্রশ্ন, তোমাদের বিভিন্ন স্তরগুলোর নাম, কোনটার কাজ কি, এগুলা তুমি ভালো করে পড়বা। আমরা নেক্সট দিন পড়বো শ্রবণ অঙ্গ, কান এবং তার সাথে হরমোন নিয়ে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।